ওকে, আজকে 7 জুলাই পেন্সিল বক্স ভার্সিটির ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 বেস 3 এর আজকে হচ্ছে আমাদের ল্যাব 2। হ্যাঁ, আমরা লাস্ট ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন করতেছিলাম যে ওয়েব কি, ওয়েব ডিজাইন কি, ওয়েব ডেভেলপমেন্ট কি, আমাদের যে গাইডলাইন নিয়ে আমরা কথা বলতেছিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমাদের সার্ভার কি, এটা নিয়ে আমরা আলাপ করতেছিলাম। এসটিডি ওয়েবসাইট কি, ডাইনামিক ওয়েবসাইট কি, এগুলো কেমন হয়, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করতেছিলাম, রাইট? তো এগুলো আশা করি আপনাদের খেয়াল আছে। তো আজকে হচ্ছে যে আমরা এই যে ওয়েবের বিষয়ে আমরা জানলাম। হ্যাঁ, তো এই ওয়েবটা ওই কিভাবে কাজ করে, কিভাবে কোডিং করতে হয়। হ্যাঁ, আর আমাদের প্রথম যে ল্যাঙ্গুয়েজটা আমরা দেখছিলাম, এটা কি, এটা হচ্ছে একটা কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, রাইট? এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা জানি হচ্ছে কি HTML নামে। হ্যাঁ, সেই HTML কিভাবে লিখতে হয়, কিভাবে কাজ করে, এবং এখানকার আমরা বেশ কিছু কোড আপনি আজকে শিখে ফেলবো। দেখা যায় মোটামুটি যে আপনি আজকের ক্লাসটা যদি মন দিয়ে করেন তাহলে HTML নিয়ে একটা ভালো আইডিয়া আমরা পেয়ে যাবো। ওকে, ইনশাল্লাহ। ওকে, সো সবাই যদি পার্সোনাল কোনো কাজকর্ম করেন ওইটা আপনি থামায় দেন, আমরা একটু ক্লাসে মনোযোগী হই। হ্যাঁ, তো আজকের এই কাজটা করলে কি হবে, ওই যে আমাদের যে ওয়েব ডিজাইনিং পার্টটা, এটার একদম কি বেসটা কিন্তু আজকে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। বিকজ আমরা জানি যে হচ্ছে কি ওয়েব ডিজাইনিং এর 3টা ল্যাঙ্গুয়েজ থাকে। প্রথম ল্যাঙ্গুয়েজটা আমাদের কি স্ট্রাকচার বানানোর জন্য হেল্প করে। মানে আমরা যখন একটা ওয়েবসাইটে ধরেন, এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি এবং যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পুরোপুরি HTML এর উপরে ডিপেন্ডেবল। হ্যাঁ, HTML আপনার কন্টেন্ট কোথায় বসাবেন সেটা কি ঠিক করে দেয়, কি কন্টেন্ট হবে সেটাও ঠিক করে দেয়, এবং কি স্ট্রাকচারটা কেমন হবে সেটাও ঠিক করে দেয়। স্ট্রাকচার কি এটা তো আমরা বুঝতে পারি, তাই না? যেমন যে উপরে হচ্ছে এখানে কি আছে, একটা মেনু বার আছে, তার নিচে আরেকটা মেনু বার আছে, তার নিচে এখানে একটা কি, ধরেন একটা ব্যানার ধরেন। হ্যাঁ, হিরো সেকশন বা ব্যানার। তো ব্যানারের মধ্যে আবার এখানে একটা কি কোড লেখা থেকে আছে, তো এগুলো হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্ট গুলো কোথায় পড়বে সেটা আমাদের স্ট্রাকচার আবার বলে দিচ্ছে। সো HTML-টা মোস্ট ইম্পর্টেন্ট। তো এটার উপরে অ্যাকচুয়ালি ওয়েবটা পুরোপুরি বেস করে তৈরি হয় আর কি। হ্যাঁ, সো আমরা এটা একটু শিখি। তো এখানে HTML5 এর একটা লোগো দেওয়া আছে এবং নিচে কিছু কি ছবি দেওয়া আছে। এটা কিন্তু একটা মিনিংফুল একটা ইমেজ। হ্যাঁ, এটা দিয়ে বোঝাচ্ছে রেসপন্সিভের বিষয়টা কি আমাদেরকে বোঝানো হচ্ছে আর কি। হ্যাঁ, তো রেসপন্সিভ বিষয়টা কি, যে সহজ কথা বললে মানে যে রেসপন্স করে সেই হচ্ছে কি রেসপন্সিভ, একদম সহজ ভাষা যদি বলে আর কি। রেসপন্স করে বলতে কি বোঝায়, কে রেসপন্স করতেছে, এখানে আমাদের ওয়েবসাইটে রেসপন্স করতেছে। কিরকম একটা জিনিস বুঝি আমরা, ধরেন আমরা একটা সময় অনেক আগে, হ্যাঁ, হয়তো সেটা আপনার ইউজ করার নেই, হয়তো ইউজ করতেও পারেন, অনেক আগে যখন হচ্ছে ধরেন অ্যান্ড্রয়েড ফোন আসে নাই বা প্রথম প্রথম অ্যান্ড্রয়েড ফোন আসছে। হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোনের আগে হচ্ছে সিম্বিয়ান ফোন ছিল। সিম্বিয়ান নামে একটা ছিল, মানে অপারেটিং সিস্টেম ছিল সিম্বিয়ান বেসড। তো সেগুলো যেটা হলো, ওয়েবসাইটগুলো যখন আসতো আপনার বড় ডেস্কটপে যেরকম দেখা যেত না, ওইরকমই দেখা যেত ছোট ভার্সনে। ওকে, তো ওটা জুম করে করে স্ক্রল করে করে হচ্ছে কি এটা দেখতে হতো বা পড়তে হতো। অ্যান্ড্রয়েডে ফার্স্ট যখন আসে তখন একই অবস্থা ছিল। আপনার ওয়েবসাইটের ধরন হচ্ছে যে ডেস্কটপে যেরকম দেখবেন আপনি, সেম টু সেম কি মোবাইলেও ছিল। মানে একই জিনিসটা মোবাইলে আসলে কি ছোট হয়ে যাবে, অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাচ্ছে, তো ওগুলো একটু জুম করে করে স্ক্রল করে করে হচ্ছে কি দেখতে হতো, পড়তে হতো, এরকম একটা বিষয় ছিল আর কি বিষয়টা। হ্যাঁ, তো এরপরে ধীরে ধীরে দেখা গেলো যে এটা ইউজার ফ্রেন্ডলি না। এরকম একটা কনসেপ্ট আসলো যে আপনার ডিভাইস স্ক্রিন যেটা থাকবে সেটাতে ওয়েবসাইটটা ফিট হয়ে যাবে, যেন কাউকে কি জুম করতে না হয়, যেন কি পাশাপাশি স্ক্রল করতে না হয়। এই যে একটা থিওরি, এটাকে বলা হচ্ছে কি রেসপন্সিভ। কি বলা হচ্ছে? রেসপন্সিভ সিস্টেম। এই রেসপন্সিভ সিস্টেমের কারণে এখনকার ওয়েবসাইট গুলা, অ্যাপ্লিকেশন গুলা আমরা যে ডিভাইসে ওপেন করি না কেন সেই ডিভাইসের স্ক্রিন সাইজ অনুযায়ী কি হয়ে যায়, ফিট হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমাদেরকে আর এটা কি জুম করেও দেখতে হয় না টেনে টেনে, বা পাশাপাশি কি স্ক্রলও করতে হয় না। আমরা যে স্ক্রিন দেখি সেই স্ক্রিনে কন্টেন্টটা খুবই স্পষ্ট থাকে এবং হচ্ছে ক্লিয়ার থাকে, রাইট? যেমন ধরো যে ফেসবুকের কথা আমরা ধরি, ফেসবুকের আমরা যখন মোবাইলে ইউজ করি তা আমাদেরকে কিছু জুম করে দেখতে হচ্ছে, মানে সবার জন্য কিন্তু একটা কমফোর্টেবল কিন্তু একটা স্ক্রিন সেখানে চলে আসে। আবার ডানে বামে কিন্তু স্ক্রলও করতে হয় না। তার মানে কি আমার যতটুক স্ক্রিন ততটুকুর মধ্যে কন্টেন্টটা আছে, সেটা স্ক্রিনের কি বাইরেও চলে যাচ্ছে না, আবার এত ছোট হচ্ছে না যেটাকে আমরা জুম করে করে দেখতে হচ্ছে। এই থিওরিটাকে বলা হচ্ছে রেসপন্সিভ। এটা HTML5 কি তাদের মেকানিজমের মধ্যে নিয়ে আসছে আমাদেরকে। হ্যাঁ, তো HTML5 অ্যাকচুয়ালি বেস্ট আর কি। তো এই জন্য ও যেহেতু ক্যাপাসিটি আছে তার মধ্যে, এই যে আমাদের এই যে ব্রাউজারে, ওয়েব ব্রাউজারে যেটা ডিসপ্লে হচ্ছে এটা কিন্তু পিওর HTML কিন্তু। হ্যাঁ, HTML যদি
রেসপন্সিভ বিষয়টা সাপোর্ট না করতো, তাহলে কিন্তু অন্য কারো তেমন একটা কি ক্ষমতা নেই যেখানে HTML-টা ফোর্স করে দিয়ে দেয়। মানে এখানে দুইটা জিনিসের হচ্ছে সাপোর্ট দরকার, একটা হচ্ছে কি ব্রাউজার সাপোর্ট দরকার, একটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজের সাপোর্ট দরকার। ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দিচ্ছে, আর ব্রাউজার গুলো নতুন নতুন ল্যাঙ্গুয়েজ যখন আসে তখন ওদের সাথে কি আপডেট হয়ে যায়, সো ওরাও কি সাপোর্ট দিচ্ছে আর কি, হ্যাঁ? আচ্ছা, সো এটা একটু বোঝা গেল। এরপরে এখানে একটু আসি, হিস্ট্রি নিয়ে আমরা কথা বলি। তো এখানে দেখতে পারি, অথবা আমরা হচ্ছে এখানে দেখতে পারি HTML হিস্টরি। হিস্টোরি, the first version of HTML was written by Tim Berners-Lee। HTML কে লিখছে? টিম বার্নার্স-লি। এটা অন্যভাবে বলা যায় যে HTML কে আবিষ্কার করছে বা আবিষ্কারক কে, নাম হচ্ছে কি টিম বার্নার্স-লি। স্পেলিংটা দেখে রাখেন, কারণ হচ্ছে অনেক সময় এক্সামে এটা আসে, তখন অনেকে লিখে যে টম বার্নার্স-লি লিখে দেয়, হ্যাঁ, এটা একটা কিন্তু খারাপ জিনিস। তো প্রথমে এটা আসছে 1993 তে। Since then, there have many different versions of HTML. The most widely used version throughout the 2000 was HTML 4.1. এটা অনেক বেশি ইউজ হয়েছে, which became an official standard in December 1999। এটা 1999 তে হয়েছে। আর এখন লেটেস্ট যেটা আছে সেটাকে বলা হচ্ছে HTML 5, হ্যাঁ, এটা আমরা দেখবো একটু পরে। এই যে হিস্ট্রিতে যে ইয়ার গুলো আছে না, এই ইয়ার গুলা কিন্তু আপনার বিতর্কিত, হ্যাঁ। এক একটা ওয়েবসাইটে, এক একটা রিসোর্সে দেখবেন যে ইয়ারগুলো একটু কি এদিক সেদিক এদিক সেদিক আছে। তো এই জন্য যেহেতু ইয়ারগুলো একটু এদিক সেদিক আছে, আপনারা যেটা করবেন যখন হচ্ছে যে স্পেসিফিক ভাবে কোনো ইয়ার আপনি উল্লেখ করতেছেন, সেক্ষেত্রে ওয়েবসাইটের নামটা উল্লেখ করে দিবেন যে অমুক ওয়েবসাইটের মতে এটা এত সালে হয়েছে। তাহলে এটা আর কেউ বুঝতে পারবে না, সে চাইলে চেক করে দেখবে যে ঘটনা ঠিকঠাক আপনি যেটা বলছেন ঠিক আছে কিনা, এটা ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, একটা চার্ট ওরা দিছে। এখানে হেডিং ট্যাগ মানে কয়টা ভার্সন দিছে এখানে, হ্যাঁ, HTML 1.2, HTML 4.1, HTML কি 5। হেডিং সবগুলা ইয়াতে ছিল, প্যারাগ্রাফ এটা সেটা সবগুলাতে ছিল। টেবিল দেখেন ওয়ান ভার্সনে ছিল না, পরগুলাতে আছে। স্টাইল ওয়ান ভার্সনে ছিল না, পরগুলাতে আছে। মানে কি এগুলা থেকে 4.1 থেকে CSS অ্যাপ্লাই শুরু হয়েছে, তাহলে এরকম একটা বিষয়। স্টাইল মানে হচ্ছে CSS, সোজা কথা, হ্যাঁ। স্ক্রিপ্ট 4.1 থেকে শুরু হয়েছে, মানে জাভাস্ক্রিপ্টের থেকে শুরু হয়েছে। অডিও HTML 5 থেকে শুরু হয়েছে, এর আগে ছিল না। ভিডিও সেম এজ ইজ 5 থেকে শুরু হয়েছে। ক্যানভাস সেম এজ ইজ কি 5 থেকে শুরু হয়েছে। মানে 5 এ আসার পরে ব্যাপক একটা পরিবর্তন ওরা নিয়ে আসছে আর কি। এটা দেখেন, এটা হচ্ছে bu.edu, এটা হলো বোস্টন ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট, হ্যাঁ। এদের মেন ওয়েবসাইটটা কিন্তু এরকম না, মেন ওয়েবসাইটটা হচ্ছে না সুন্দর, এটা দেখেন। এটা হচ্ছে ওদের মেন ওয়েবসাইট, ওকে। বোস্টন ইউনিভার্সিটি, এটা কোথায়? আমেরিকা না ইংল্যান্ডে? ইংল্যান্ডে, ইউকে হইতে পারে। আচ্ছা, ইউকে বা ইউএসএ কোথাও না আছে, হ্যাঁ, এটা বিষয় না। তো এখানে দেখেন এটা এরকম রাখছে, এরকম রাখার কারণ হচ্ছে মানে এই HTML যারা তৈরি করছে এবং HTML কে সম্মান জানায় এরকম রাখছে এটা বিষয়টা, হ্যাঁ। হ্যাঁ, প্রথম অবস্থাতে এরকমই ছিল বিষয়টা, তো এরকমই রাখছে ওরা, হ্যাঁ। তো এখন না অনেক ব্যাপার স্যাপার হয়েছে, তখন তার এরকম একটা ব্যাপার স্যাপার ছিল না। তো এখানে কি বলছে দেখেন, টিম বার্নার্স-লি এজ এ কি, এটা কি সাইকিস্ট নাকি, অ্যাট দ্য CERN রিসার্চ ইনস্টিটিউট সুইজারল্যান্ড, ইনভেন্টেড HTML ইন 1991। দেন আগেরটা একটা ছিল, পাঁচ ভার্সন বলছে 1993 তে, এখানে বলছে কি 91। তো এটা একটু মোর অ্যাকুরেট। 1991-তে HTML আবিষ্কার করে উনি, তখন কি CERN এ কাজ করতো। CERN হচ্ছে কোথায়? সুইজারল্যান্ড, হ্যাঁ। CERN কিন্তু হচ্ছে অনেক বড় একটা রিসার্চ ইনস্টিটিউট, হ্যাঁ। এটা আপনার হচ্ছে যে দুনিয়ার যত হচ্ছে বড় বড় আবিষ্কার আছে ম্যাক্সিমাম এখান থেকে, সেটা ভালো আবিষ্কার হোক আর খারাপ আবিষ্কার হোক। The first version consist of 18 HTML tags। HTML এ একটা এন্টিটি আছে, নাম হচ্ছে কি ট্যাগ। প্রথম ভার্সনটা হচ্ছে কি 18টা মাত্র HTML ট্যাগ নিয়ে শুরু হয়েছে। নাও দেয়ার আর কারেন্টলি অ্যাবাউট 140 HTML ট্যাগস। এরপরে এটার নাম হচ্ছে কি টিম বার্নার্স-লি সম্বন্ধে লার্ন করতে হলে এখানে যাইতে বলতেছে। এখানে ভার্সনগুলো নিয়ে কথা বলতেছে। 1991 হচ্ছে 1.0, 1993 তে হচ্ছে কি HTML 1.0 রিলিজড। নট মেনি ডেভেলপারস আর ক্রিয়েটিং ওয়েবসাইট ইন দিস টাইম। অনেকে এটা পারতো না। আচ্ছা, মানে এখানে ব্যাপারটা বুঝি আমরা একটু, হ্যাঁ। 91 সালে আবিষ্কার করছে এটা, কিন্তু রিলিজ করছে হচ্ছে কখন? 93-তে, হ্যাঁ। তখন ডেভেলপার এত ইন্ট্রোডিউস হয় না, খুবই স্বাভাবিক। নতুন একটা কিছু বেরোলে সাথে সাথে তার এতটা ইয়া হয় না। আর তখন তো আর
টেকনোলজি ফাস্ট ছিল না। যে কিছু একটা কেউ হ্যালো বলছে এটা সারা দুনিয়া সবাই শুনে গেছে, এরকম ছিল না বিষয়টা। 1995 HTML2 published. then 1997 HTML কি 3.0 invented. এরপরে 1990 তে কি 4.0 comes out, ভেরি সাকসেসফুল, এটা খুবই ভালো হয়েছে। এটাতে তাইলে অনেক বেশি চেঞ্জ নিয়ে আসছে। আর 2014 তে HTML কি 5.0 নিয়ে আসছে, is released and used worldwide. It is said to the extended version of HTML5.1 was published in 2012. সো আমাদের একটা হচ্ছে HTML এর আবিষ্কার থেকে যে ভার্সনগুলা ওয়ান বাই ওয়ান কি আসছে, একটা কি আইডিয়া পাওয়া গেছে না নাকি? তাহলে HTML এর ভার্সন কয়টা? 1.0, 2.0, 3.0, 4.1, 5.0, কয়টা হলো? 5টা হয়েছে। এরপরে এখানে আরেকটা ভার্সন আছে, এটাকে দেখেন 1.2.0, এখানে 3.2 নামে একটা ভার্সন আমরা পাই অনেক জায়গায় সার্চ করলে আর কি, যদিও ওটা এখানে রাখে না। এটা 4.1, আমরা আরেকটা ভার্সন হচ্ছে XSTM। তো যেহেতু এই বোস্টন ইউনিভার্সিটি বলছে পাঁচটা ধরে রাখেন কি কি 1.0, 2.0, 3.0, 4.1, 5 আর HTML কি 5। এটা যেটা হয়েছে এটা মেবি হচ্ছে 3.0 একটু আপডেট হতে পারে, না এটা ওখানে রাখে না, এটা মেন ভার্সন না হয়তো বা। XSTML যেটা আছে এটা HTML ই, বাট একটু চেঞ্জ আছে এখানে। তো আমরা এটা নিয়ে হয়তো বা কোনো আলাপ করে যাবো আর কি। আচ্ছা, এখানে কিছু হচ্ছে যে ফুল মিনিং দেওয়া আছে, এগুলো হচ্ছে রেগুলার আমাদের লাগে, এর জন্য এখানে দেওয়া। দেখেন HTML তো আমরা জানি HTTP, Hypertext Transfer Protocol, আরেকটা আছে HTTPS, Hypertext Transfer Protocol Secure, URL, হ্যাঁ, Universal Resource Locators। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো দেখবেন পরীক্ষা চলে আসবে এগুলো। ওকে, নেক্সট পেজে আমরা যাই। হ্যাঁ, টিম বার্নার্স-লি একটু দেখে আসুন, উনি চেহারা দেখা যাচ্ছে ওনার? ওকে, এই যে এই লোক। হ্যাঁ, তো ওনারে মাঝে মাঝে কারণ বাজার দেখা যায়, বুঝতে পারছেন? তো এটা চিনে রাখেন, যদি দেখলে কথা বলবেন আর কি। হয়তো দেখা গেলো এখানে চা খেতে গেছেন, দেখবেন চা খাচ্ছে, ডিসঅপশনের মতো লাগে। দেন এটা হচ্ছে যে মানে দা কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইজ এ ওয়াইড এরিয়া। এটা মেবি হচ্ছে যে আপনার HTML দিয়ে বানানো ফার্স্ট প্রজেক্ট এটা। হ্যাঁ, দেখেন দা প্রজেক্ট, আমরা একটু ইয়াতে যাই, সিআর ওয়েবসাইটে গেলে পাবো, আমরা সার্চ দিই একটা আপনাদের দেখাই। হ্যাঁ, ভেরি ফার্স্ট ওয়েবসাইট লিংক এমনি দিলে মনে হয় পাবো। CRN, এই যে দা পার্ট অফ দা ওয়েব, এই দেখেন এই লিংক দেওয়া আছে এখানে কিছু। হ্যাঁ, ব্রাউজ দা ফার্স্ট ওয়েবসাইট, এই যে এটা হলো কি ফার্স্ট ওয়েবসাইট। এটা ওরা এটাকে বলতেছে, দেখেন এখন এরকম বানাইলে তো আপনার চাকরি হবে না, থাকবেও না, বাট এটা ফার্স্ট ওয়েবসাইট। তো ওরা এভাবেই রাখছে। তো এখানে ওই যে বললো না কি 18টা ট্যাগ নিয়ে আবিষ্কার হয়েছে, এখানে কিন্তু ওই ট্যাগ গুলাই জাস্ট ওরা কি ইউজ করছে আর কি। হ্যাঁ, দেখেন দেখেন এখানে কি ফরম্যাটটা ছিল একটু খেয়াল করেন। আমরা কিন্তু একটু পরে দেখবো যে এই ফরম্যাট নাই। দেখেন এখানে এই HTML ট্যাগ নাই, শুরু করছে কি দিয়ে, হেডার দিয়ে। এরপর টাইটেলটা আছে, যারা কিছুটা জানেন, একটু পরে যারা জানেন না তারা বুঝতে পারেন। এরপরে বডি আছে, H1 আছে, অ্যাঙ্কর ট্যাগ আছে, তাও কি সব কি ক্যাপিটাল লেটার, স্মল লেটার লাইন। কিন্তু এখন আবার সব কি স্মল লেটারে লিখে। হ্যাঁ, এই যে অ্যাঙ্কর ট্যাগ, HREF মানে অ্যাট্রিবিউট শুদ্ধ ক্যাপিটাল লেটারে লিখছে। নেম, DDTT এগুলো আছে, DL আছে না, DL এগুলো হচ্ছে যে আপনার ওই যে ULL এর মতো। হ্যাঁ, বডি, বুঝতে পারছেন? দেখেন এই হলো যে একদম ভেরি ফার্স্ট ওয়েবসাইটের কি কোড। ঘটনা বুঝেন? কাজ চালানোর মতো কিন্তু কাজ করে বলছে। দেখেন মেন মানে একটা ওয়েবসাইটের মেন উদ্দেশ্য কি, ইনফরমেশন শো করা, তার হচ্ছে যে যদি ক্লিকেবল করা লাগে, অন্য পেজের সাথে অ্যাড করা লাগে সেটা অ্যাড করা, বা হচ্ছে যে কোথাও ক্লিক করে যেতে হলে সেটা কি অ্যাড করা, সেটা কিন্তু তারা করে বলছে। এরপরে ডে বাই ডে এটা আপডেট করছে। 3.2 তে গিয়ে একটা আপডেট হয়েছে, 4.1 এ এসে মেজর আপডেট হয়েছে, আর 5 এ এসে আরো বেশি আপডেট হয়েছে। এরপরে দা ব্রাউজ দ্য ফার্স্ট ওয়েবসাইট ইউজিং দ্য লাইন মোড ব্রাউজার সিমুলেটর। এটা একটা সিমুলেটরের মাধ্যমে হচ্ছে যে ওরা ওয়েবসাইট করছে এটা। হ্যাঁ,
এটা কিছু একটা আছে আর কি এখানে। তো এটা আমিও বুঝি না, আপনারাও মনে বুঝবেন না, বাদ দেন। এরপরে হচ্ছে যে এখানে বলছে কি দ্য বার্থ অফ ওয়েব, মানে ওয়েবের জন্ম নিয়ে হচ্ছে কথা বলতেছে, শুরু থেকে কি কি হয়েছে ঘটনা, ওয়ান বাই ওয়ান এখানে কি সব হচ্ছে যে বলছে আর কি। কিছুটা আইডিয়া পাওয়া গেল এই লোকটা, হ্যাঁ চিনে রাখেন। তো ওনার নিয়ে আরো মজার ইনফরমেশন আছে। ওর নাম হচ্ছে কি টিম বার্নার্স লি, রাইট? টিম বার্নার্স লি। ওকে, এবার গুগলে সার্চ দিলে কিছু ইনফরমেশন পাবেন। টিম বার্নার্স লি, ওনার জন্ম হয়েছে 1995 তে, 69 বছর ওনার, বেঁচে আছে আর কি। তো ওনার প্যারেন্টস এটা এডুকেশন এখানে পড়ছে। সিবলিংস একজন ভাই আছে মাইক বার্নার্স লি, চিলড্রেন আছে কয়টা, বাচ্চা আছে 2টা, তারপরে বউ আছে 2টা ওনার, হ্যাঁ। তো এখানে এখানে একটা মজার বিষয় আছে এই বউ 2টার মধ্যে। এসটিএল ফাইভ আসছে 2014-তে, হ্যাঁ। 14-তে 21-তে সেরাটা বিয়ে করে ফেলছে, দেখেন। ওকে, হ্যাঁ। ওই জন্য তো সাবিষ্কার করতে পারছে, যে বয়স হয়েছে এই বয়স মধ্যে বিয়ের সাথে কোনো একটা করতে পারতেছে না, হ্যাঁ? কিন্তু না আর আবিষ্কার করতে পারতেছে না। বুঝি না। ও আচ্ছা, দেখা গেলো যে কার আমাদের দেখা হয়ে গেল, তো আপনি বললেন যে ভাই আমি তো আপনার বিগ ফ্যান, তখন বললেন তো আমার সম্বন্ধে কি জানো বলো, বলতে পারে না। ওকে, মোটামুটি কিছু একটা আইডিয়া পাওয়া গেল ওনার সম্বন্ধে এবং এইচটিএমএল সম্বন্ধে, হ্যাঁ। নেক্সট, তো এইচটিএমএল কি এটা আমরা অলরেডি জানি। তো আমরা আরেকটু এখানে পড়ার চেষ্টা করি, চলেন। ওকে, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল কি ফুল ফর্ম, এরপরে বলছে কি দেখেন, ইটস এ ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। আমরা এর আগে জানছি যে কি এইচটিএমএল কে একটা কোডিং ল্যাঙ্গুয়েজ বলা যাচ্ছে, আবার কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা যাচ্ছে, কালকে আমরা শিখছিলাম লাস্ট ক্লাসে, খেয়াল আছে আপনাদের? এখন বলতেছে কি ইটস এ ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি ট্যাগের উপরে বেসড করে তৈরি করা। মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কার উপরে বেসড করে তৈরি হওয়া? ট্যাগের উপরে। তার মানে ট্যাগ বলতে এখানে ইম্পর্টেন্ট কিছু একটা আছে, আমরা এটা পাবো, হ্যাঁ। হু বিল্ড আপ ওয়েবসাইট স্ট্রাকচার এন্ড কন্টেন্ট, আমরা এর আগে শুনছি কি এইচটিএমএল কি করে, ওয়েবসাইটের স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করে। এখন বলতেছে কি ট্যাগ এইচটিএমএল এর স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করে। তাহলে অ্যাকচুয়ালি যখন আমরা বলি যে এইচটিএমএল ওয়েবসাইটের স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করে, অ্যাকচুয়ালি কাজটা করে কি এইচটিএমএল এর ভিতরে থাকা ট্যাগ। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে কি ওই যেটা বলছিল ওইটা লাগতেছে না, তাহলে আমরা এইটুক জিনিসটা মনে রাখতে পারি যে এইচটিএমএল কি, হ্যাঁ। ইট ইজ এ ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটি মানে কি এইচটিএমএল অথবা ট্যাগ, হ্যাঁ, তারা কি করে ওয়েবসাইটের কি স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করে, ঠিক আছে। তবে এটা আপনার ট্যাগ না বলে এইচটিএমএল বলেন, কারণ অনেকে জিনিসটা বুঝবে না। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা একটা কি ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটি কি করে ওয়েবসাইটের স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করে। আবার এখানে আসেন, ট্যাগ নিয়ে আলাপ করতেছে, ট্যাগ জিনিসটা কি, হ্যাঁ। বলছে কি ট্যাগ হচ্ছে একটা সিনট্যাক্স, এটি ডিসক্রাইব করে ব্রাউজারে কোনো কিছু কিভাবে শো হবে, অর্থাৎ ব্রাউজারে আপনার কন্টেন্টটা কিভাবে দেখা যাবে, আপনার স্ট্রাকচারটা কিভাবে থাকবে, কোন এলিমেন্টটা কোথায় থাকবে, সেটা আমাদেরকে ট্যাগ কি করে দিচ্ছে, ডিসক্রাইব করে দিচ্ছে, বলে দিচ্ছে। ওকে, তাহলে এখন সিনট্যাক্স বলছে ট্যাগকে, তাহলে এটাকে আমরা বুঝতে পারছি কথাটা এখানে কি বোঝাতে চাচ্ছে। ওকে, এখন ট্যাগকে বলছে সিনট্যাক্স। এখন সিনট্যাক্স কেন বলছে আমরা একটু বুঝি আসলে। সিনট্যাক্স বলতে আমরা কি বুঝি বলুন তো? সিনট্যাক্স বলতে কি বুঝি আমরা? ধরো সহজ কথা বলে এটা একটা নিয়ম না, রুল না, হ্যাঁ। ধরো সিনট্যাক্স যেখানে বলা, ধরো গ্রামার একটা সিনট্যাক্স, তাহলে আপনি যখন যদি গ্রামার নিয়ে কথা বলতেছে ওই সিনট্যাক্সের বাইরে যাওয়ার সুযোগ আছে? যেমন ম্যাথের ফর্মুলা, এগুলো এটা কিন্তু সিনট্যাক্স, হ্যাঁ, স্ট্রাকচার, ওর বাইরে যাওয়ার কিন্তু আপনার সুযোগ নাই। যদি আপনারা বলা যায় কি a প্লাস বি হোল স্কয়ার, তাহলে এটার ভিতরে আপনার থাকতে হবে, এটার বাইরে আমি কেউই যেতে পারবো না। এই ট্যাগেরও এরকম একটা ব্যাপার আছে, একটা ফরম্যাট আছে একটা, রাইট। তো ওই ফরম্যাটের বাইরে, স্ট্রাকচারের বাইরে, হ্যাঁ, আপনি যেতে পারবেন না, দিয়ে গেলে সেটা আবার কি কাজ করবে না, এরর হয়ে যাবে, এটা বিষয়। এর বলতে দেখেন যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝাচ্ছে, এবার দেখেন, অল দ্য ট্যাগস আর টুগেদার কল্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সহজ ভাষায় বললে আমরা বলতে পারি কি ট্যাগের যে সমষ্টি, সেই সমষ্টিকে বলা হচ্ছে কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ট্যাগের যে সমষ্টি, সেই সমষ্টিকে বলা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার সবাই?
ওকে, তাহলে আমরা একটু শুরুতে আসি। HTML কি? HTML একটা কি ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে ওয়েবসাইটের স্ট্রাকচার এবং কন্টেন্ট আমরা কি তৈরি করে থাকি। আর এরপরে বলতেছি হচ্ছে কি ট্যাগ কি? ট্যাগ হচ্ছে একটা সিনট্যাক্স, যেটি ওয়েবসাইটে কোনো কিছু কিভাবে শো হবে তা ডিসক্রাইব করে দেয়, হ্যাঁ, বা বলে দেয়। ওকে, মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি? যতগুলো ট্যাগ আছে সবগুলো ট্যাগের সমষ্টি হচ্ছে কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার সবাই? এরপরে হচ্ছে যে ট্যাগ কিভাবে হচ্ছে লিখে সেটা সম্বন্ধে বলা হচ্ছে, মানে সিনট্যাক্সটা নিয়ে আমাদেরকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে। দেখেন, ট্যাগের একটা নাম থাকবে, হ্যাঁ, আবার এটা শুরুতে একটা লেজেন্ড থাকবে, পরে একটা গ্যাটারন থাকবে, এবার আবার শেষে ট্যাগের একটা কি নাম থাকবে এবং একটা কি লেজেন্ড থাকবে, গ্যাটারন থাকবে। হ্যাঁ, মানে ট্যাগের কি একটা স্টার্টিং পয়েন্ট আছে, ট্যাগের একটা এন্ডিং পয়েন্ট থাকবে। ওকে, ওকে, ট্যাগ কি এটা আমরা বুঝলাম। ট্যাগ সিনট্যাক্সটা নতুন যারা আছে তাদের জন্য আমরা বলতেছি বারবার করে। দেখেন, ধর ট্যাগ নেম, এই ট্যাগ নেম যেটা জিনিসটা আছে এটা কিন্তু আমি আপনি আমাদের মতো করে দিতে পারবো না, যেহেতু আমরা ইউজ করতেছি কি এসটিএমএল। এসটিএমএল এর পক্ষ থেকে কিছু প্রি ডিফাইন অথবা আগে থেকে ফিক্সড করা নির্ধারিত কিছু কিওয়ার্ড আছে, সেগুলোকে বলা হচ্ছে কি ট্যাগ। ওকে, এসটিএমএল এর পক্ষ থেকে আগে থেকে প্রি ডিফাইন বা নির্ধারিত কিছু কিওয়ার্ড আছে, সেগুলোকে বলা হচ্ছে কি ট্যাগ। ওই ট্যাগগুলোকে আমাদের ট্যাগ নেম হিসেবে ইউজ করতে হবে। ইউজ করলে সেগুলো এসটিএমএল চিনবে, ব্রাউজার চিনবে। আমি আপনি আমাদের মতো করে এখানে আমি তুমি লিখে দিলে সে চিনবে না, কাজ হবে না। আর চিনলে কাজ হওয়ার জন্য কি করতে হবে? ট্যাগের আগে লেস দিন পরে গ্রেটার দেন, এবং হচ্ছে কি শেষও করতে হবে ট্যাগের নাম দিয়ে, যেমন আগে লেস দিন পরে গ্রেটার দেন দিতে হবে। তবে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে শেষের দিকে একটা স্ল্যাশ থাকবে। যেমন একটা এক্সাম্পল এখানে আছে, দেখেন, এটা হচ্ছে কি ট্যাগ শুরু লেস দিন গ্রেটার দেন, ট্যাগ শেষ লেস দিন গ্রেটার দেন, শুধু মাঝখানে একটা কি স্ল্যাশ। আর এই যেটা এখানে হ্যালো বাংলা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি কন্টেন্ট। এই যে আমরা এখানে লার্ন টু কোড উইথ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ওয়েব ডেভেলপার সাইট দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কি কন্টেন্ট। এই কন্টেন্টটা কোথায় থাকে তাহলে দেখেন তো, ট্যাগের শুরু আর শেষের মাঝে। ক্লিয়ার সবাই? কন্টেন্ট কোথায় থাকে? ট্যাগের শুরু শেষের মাঝে। ট্যাগ কিভাবে লিখতে হয়? লেস দেন গ্রেটার দিয়ে শুরু করতে হয়, আবার একইভাবে কি লেস দেন গ্রেটার দিয়ে শেষ করতে হয়। সামনে একটা কি থাকে? শেষের সময় একটা স্ল্যাশ থাকে, শেষের সময় একটা কি থাকে? স্ল্যাশ থাকে। ক্লিয়ার সবাই? ওকে, এখানে একটা নতুন একটা টার্মস আছে, আমি একটু এখানে বলে দিই। দেখেন, তাহলে ট্যাগ কি বুঝলাম আমরা। এবার দেখেন, যে সমস্ত ট্যাগের মাঝে মানে ট্যাগ শুরু শেষ ঠিক মতো আছে এবং ট্যাগের মাঝে কোনো একটা কন্টেন্ট বসে, হ্যাঁ, তখন পুরো স্ট্রাকচারটাকে বলা হয় এলিমেন্ট। ওকে, ট্যাগের শুরু এবং শেষ আছে, মাঝে কন্টেন্ট আছে, তখন পুরো স্ট্রাকচারটাকে কি বলা হয়? এলিমেন্টস বলা হয়। তাহলে এটা একটা এখন কি হয়ে গেছে? এলিমেন্টস। আবার হচ্ছে যখন আমরা যখন এভাবে রাখি, তখন এটা একটা কি ট্যাগ, হ্যাঁ, এভাবে রাখি তখন এটা একটা কি ট্যাগ। আবার এর ট্যাগের ভিতরে যখন একটা কন্টেন্ট তখন এটা একটা কি এলিমেন্ট। এবার ক্লিয়ার আমরা? Okay, nice. এবার এখানে দেখেন, ওই যে ট্যাগের সংখ্যা বোঝাচ্ছে। দেখেন এখানে ট্যাগের সংখ্যার অনেকগুলা কি ভিন্নতা আছে। এজন্য আমরা কি করছি এখানে দেখেন তো, ওই যে কোড থেকে আনছি রেফারেন্সটা রেখে দিয়েছি। আপনাদেরকে আমি একটা এটা বলছিলাম, যখনই আপনার ওয়েবের ইয়ার নিয়ে কথা বলবেন, ভার্সন নিয়ে কথা বলবেন, আবার ট্যাগের সংখ্যা নিয়ে কথা বলবেন, আপনারা একটু প্লিজ একটু ওই রেফারেন্স টানবেন। না হলে এখানে যারা হচ্ছে যে আপনার সাথে কথা বলবে তারা এটাকে ভুল হিসাবে কাউন্ট করতে পারে। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে দেখেন রেফারেন্স ওয়েবসাইট মোজিলা ডেভেলপারের মতে হচ্ছে কি 142টা, html.com এর মতে 39 32টা, ডাব্লিউ3 স্কুলের মতে 19টা টোটাল html ট্যাগ, হ্যাঁ, এভাবে আছে। আবার HTML5 এর ক্ষেত্রে এগুলো আবার কমে যাচ্ছে। দেখেন, HTML5 এর ডাব্লিউ3 স্কুলের মতে কি 7টা, আর এখানে ছিল কয়টা? 119টা। তার মানে কিছু মাইনাস হয়ে গেছে, মানে কিছু কি ব্যাকডেটেড হয়ে গেছে, যেগুলো HTML5 ইউজ করতেছে না, এবং অন্যগুলো কমে গেছে। ওকে ফাইন। এবার HTML এলিমেন্ট নিয়ে কথা বলতেছে, যেটা আমরা অলরেডি বলে ফেলছি। An HTML element usually consists of a starting tag, ending tag with the content inserted in between. ওই যে আমরা যেটা মাত্র বললাম যে এটা গঠিত হয় কি হবে, শুরুতে HTML শুরুর ট্যাগ থাকে, শেষের ট্যাগ থাকে, এবং মাঝে কি থাকে? আপনার কন্টেন্ট থাকে। হ্যাঁ, এটাকে বলা হয় কি এলিমেন্ট। ক্লিয়ার? এটা ক্লিয়ার হবে আমরা? ওকে, এরপর একটা টপিক দেখেন, এটাকে বলা হচ্ছে নেস্টেড এলিমেন্ট। কি বলা হচ্ছে? নেস্টেড। নেস্টেড কিওয়ার্ডটা সহজ করতে পারে আমরা আরেকটা কথা বলে, এর পিছনে যারা আছে এটি দিয়ে খেয়াল করা। নেস্টেড মানে হচ্ছে চাইল্ড। নেস্টেড মানে কি চাইল্ড। তার মানে এটার সাথে আমরা যেটা বলতে পারি, একটা এলিমেন্টের ভিতরে যখন আরেকটা চাইল্ড এলিমেন্ট আসে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কি নেস্টেড এলিমেন্ট। হ্যাঁ,
যখন যে একটা এলিমেন্ট কি ধরেন আমরা মাত্রই দেখলাম যে পি পি একটা কি, এভাবে যদি আমরা ভিতরে কি কন্টেন্ট লিখি সেটা হচ্ছে একটা কি এলিমেন্ট। এবার এই এলিমেন্টের ভিতরে যদি আমরা আরেকটা ট্যাগ নিয়ে আসি, আরেকটা এলিমেন্ট নিয়ে আসি, তখন সেটা হয়ে যাবে কি নেক্সট এলিমেন্ট। কি হয়ে যাবে নেক্সট এলিমেন্ট। হ্যাঁ, when an element inserted between another element is called next element। হ্যাঁ, আর নেক্সট এলিমেন্ট গুলো যখন আমরা লিখি তখন একটা ফরম্যাট আমরা অ্যাপ্লাই করি এবং করব সবাই, সেটা হচ্ছে কি যে প্যারেন্ট এলিমেন্টের ভিতরে যে চাইল্ড এলিমেন্ট থাকবে সেটা প্যারেন্ট থেকে একটা ট্যাব ডান দিকে সরে যাবে। ট্যাব আমরা চিনি সবাই, কিবোর্ডের যে এসকেপের নিচে আছে এটা। হ্যাঁ, কি বললাম দেখেন তো আবার একটা বলে শুনুন। যখনই আমরা নেক্সট এলিমেন্ট লিখবো, হ্যাঁ, নিশ্চয় তার একটা কি থাকবে প্যারেন্ট থাকবে। প্যারেন্টকে চাইল্ডের উপরে যে থাকবে সেটা হচ্ছে কি প্যারেন্ট। এই নেস্টেড এলিমেন্ট বা চাইল্ড এলিমেন্ট প্যারেন্ট থেকে এক স্টেপ একটা ট্যাব ডান দিকে সরে এসে বসবে। ক্লিয়ার সবাই? এটার কি উপকার সেটা আমরা কোড লিখলে একটু পরে বুঝতে পারবো। সিকোয়েন্স মেনটেন করে। হ্যাঁ, এরপরে এখানে হলো HTML5 এর একটা স্ট্রাকচার দেওয়া আছে, আমরা এটাতে যাচ্ছি। এখানে অনেকগুলো ট্যাগ ইন্ট্রোডিউস করাই দিয়েছে ওরা আমাদেরকে। হ্যাঁ, এটা ধরেন আমরা অলরেডি ধরেন জানি, জানার পরে কি আছে দেখেন প্রথম যে লাইনটা। হ্যাঁ, এখানে দেখেন এটা কিন্তু ট্যাগের মতো না, অ্যাকচুয়ালি ট্যাগও না, এটাকে বলা হয় HTML5 এর ডিক্লারেশন। কি বলা হয়? এটা কিন্তু আপনারা সবাই জিজ্ঞেস করতে পারে যে এই যে লেস দেন এক্সক্লেমেটরি সাইন ডক টাইপ HTML গ্রেটার দেন, এটাকে বলা হয় কি HTML5 এর ডিক্লারেশন। অর্থাৎ আপনি যখন এটা লিখবেন তখন আপনার ব্রাউজার বুঝে নিবে আপনি এখানে যে কোডটা লিখতেছেন এটা কার কোড, HTML5 এর কোড। ক্লিয়ার? আর আপনি বলতে পারেন যে এটা না লিখলে কি অসুবিধা? না লিখলে অসুবিধা হচ্ছে যে আমরা HTML5 এর সরি HTML এর 5টা ভার্সন থেকে আসলাম না। HTML কোথায় রান হয় বলেন তো? ওয়েব ব্রাউজারে রান হয়। হ্যাঁ, তাহলে এই ওয়েব ব্রাউজার কিন্তু ওই 5টা ভার্সনই পড়তে পারে। তখন আপনার এই কোডটা সে সরাসরি HTML5 থেকে রান নাও করতে পারে, সে সবগুলো ভার্সনের সাথে কম্পেয়ার করতে পারে। তখন এখানে আপনার একটা টাইম লস হওয়ার একটা চান্স আছে। হ্যাঁ, যখন আপনার অ্যাপ্লিকেশন বড় হবে তখন এখানে একটা ঝামেলা ক্রিয়েট হওয়ার চান্স আছে। তো দ্যাটস ওয়াই আপনি শুরুতেই এটা ইন্ট্রোডিউস করাই দিবেন, এটা HTML5 এর কোড। আর এখানে দেখেন আমি সবগুলোই ছোটাতে লিখলাম, অনেক জায়গায় দেখবেন যে সবগুলো বড় হাতের লেখা আছে, অনেক জায়গায় দেখবেন কি শুধু প্রথম লেটারটা বড় হাতের লেখা আছে। সবভাবেই কাজ করে, তবে আমি রিকমেন্ড করব আপনারা সবগুলোই কি স্মল লেটারে লিখবেন। ওকে, আচ্ছা এখন এটা যদি HTML5 এর ডিক্লারেশন হয় তাহলে এরপরে ঘটনা মানে অন্যগুলোর জন্য কি ছিল দেখেন। এখানে আমরা দুইটা এক্সাম্পল রাখছি আপনাদের জন্য। যে HTML4.1 এর ডিক্লারেশনটা ছিল এরকম, এটা লিখলে ব্রাউজার এখনো বুঝতে সবসময় বুঝবে যে নিচে যে কোডটা লিখবেন এগুলো কার কোড, HTML4.1 এর। এরপর এই কোডটা যদি অ্যাজ এ ডিক্লারেশন হিসেবে আমরা লিখি তখন হচ্ছে যে আমাদের ব্রাউজার বুঝবে এটা কার কোড, HTML1.1 এর কোড। হ্যাঁ, তখন এরকম ছিল আর কি, তো এখন এটা এরকম ছোট কোড করে দিয়েছে, ইউজার ফ্রেন্ডলি করে দিয়েছে। আচ্ছা এরপরে দেখেন ধরেন আপনি HTML আপনি কোড লিখলেন, এখন ফাইলটা সেভ করতে হবে। হ্যাঁ, ফাইলটা সেভ করুন কি হবে, আপনি এই ফাইলের জন্য একটা মিনিংফুল নাম দিবেন আর শেষে রাখবেন হচ্ছে কি .html। .html দিলে এটা অ্যাজ HTML ফাইল হিসেবে সেভ হবে। আর এটাকে বলা হচ্ছে কি এক্সটেনশন, যেমন .jpg .mp3 এগুলো তো আমরা কি সবসময় শুনি এরকম একটা বিষয়। হ্যাঁ, এরপর এখানে দেখেন একটা জিনিস আছে, কোড ভ্যালিডেশন। You can validate your code using validator w3.org। হ্যাঁ, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গেলে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে কি ইউআরএল দিয়ে বা সরাসরি কি কোড আপলোড করে, হ্যাঁ, বা ইউআরএল মানে ফাইল আপলোড করে আপনি চেক করতে পারবেন সেটা HTML এ যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ঠিকঠাক ভাবে কোডটা আপনি লিখছেন কিনা, কোনো এরর আছে কিনা। ওকে, মানে এটা কি মার্কআপ ভ্যালিডেশন এটাকে বলা হয়। কি বলা হয়? মার্কআপ ভ্যালিডেশন, মানে HTML ভ্যালিডেশন। এটা কোথায় আমরা পাবো? validator.w3.org, validator.w3.org। এখন এরা কেন ভ্যালিডেশন করতেছে, এটা একটা কোশ্চেন। এটা কারণ হচ্ছে দেখেন W3C এটা ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, W3C org। এটা এদের কি দেখেন, W3C is the principal organization that sets a standard for HTML। কিছু বুঝছেন? HTML যে আমরা ইউজ করতেছি এটা কিভাবে কাজ করবে, কোন কোন ট্যাগ সাপোর্ট করবে, ব্রাউজার কিভাবে বিহেভিয়ার করবে,
এই অ্যাসাইনমেন্ট গুলো সেট করবে কে বলেন তো? W3C। এটা অ্যাকচুয়ালি কি প্রাইম অর্গানাইজেশন HTML এর। দ্যাটস ওয়াই এই যে এরাই আবার আমাদেরকে কি ভ্যালিডেশন করে দিচ্ছে ওদের কোডটা আমরা ঠিকঠাকভাবে লিখছে কিনা। ক্লিয়ার সবাই? যে টিম বার্নার্স-লি দেখছেন না, সেও কিন্তু এইটার কি একটু প্রতিষ্ঠাতা, একজন 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 প্রতিষ্ঠাতার মধ্যে সেও একজন। এই কথাগুলো খেয়াল থাকবে সবার, নাকি ভুলে যাবেন? এগুলো ভুলে যাবেন না কিন্তু, হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট কথা। তো এখন আমাদের মোটামুটি জানা শেষ, এবার আমরা কি অ্যাপ্লাই যাব। আমি কোডটা লিখতেছি, আপনি একটু দেখেন, বিকজ অফ এখানে লিখার মধ্যে একটা ব্যাপার আছে। যারা আগে থেকে কোড করেন তাদের যদি আমার কোড লেখার সাথে যদি কি মিসম্যাচ থাকে, আপনাকে রিকোয়েস্ট করবো হচ্ছে আমি যেভাবে লিখবো এভাবে একটু লিখবেন। তার আগে কিছু কথা একটু বলি দেখেন। এখন আমাদের যে পিসি গুলো এগুলো ধরো যে ফিক্সড পিসি না, হ্যাঁ, চেঞ্জ হয়, তাই না? তো এখন ধরেন হচ্ছে আপনি যদি আমরা সবাই যদি একটু অর্গানাইজড ভাবে কাজগুলো করি তাহলে দেখবেন যে কি ওই পিসি চেঞ্জ হলেও কাজগুলো কি মোটামুটি আমরা পাবো, এলোমেলো থাকবে না। তো আপনারা যেটা করবেন, মানে ডেস্কটপে ডাউনলোডসে ডকুমেন্টসে এদিক সেদিক কোড করবেন না, সি ড্রাইভেও কোড করবেন না। আমাদের এগুলাতে ম্যাক্সিমাম 2টা বা 3টা ড্রাইভ আছে, হ্যাঁ। আপনারা যেটা করবেন, এই যে ডি ড্রাইভে চলে আসবেন, হ্যাঁ। ডি ড্রাইভে চলে এসে ধরেন আপনার এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, নাম দিবেন ধরেন হচ্ছে পেন্সিল বক্স ট্রেনিং দিয়ে একটা কি এটা আমি শেষ করি দেখেন। পেন্সিল বক্স ট্রেনিং দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, অথবা আপনারা DDF, হ্যাঁ, তারপরে হচ্ছে কি হাইপেন দিয়ে B3 মানে বেস 3 এভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারেন, হ্যাঁ। কি বলে লিখলাম? ডাব্লিউ, আমি যেভাবে বলি এভাবে করেন, তাহলে দেখবেন যে একই রকম থাকবে আর কি। DDF এভাবে স্মল লেটারে লিখবেন, কোনো স্পেস দিবেন না। DDF হাইপেন B3 নিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, হ্যাঁ। আবার তার ভিতরে যে আপনার নিজের নাম দিয়ে একটা হচ্ছে কি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। ধরেন আপনার নাম হলো, ধরো কথার কথা হচ্ছে কৃতিকা, হ্যাঁ, তাহলে আমি দিলে কি কৃতিকা, এটা আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করলেন এই, হ্যাঁ। তাহলে আর ঘটনাটা কি করলে দেখেন, কৃতিকার কাজগুলো তখন কৃতিকার ফোল্ডারের ভিতরে আছে। আবার নেক্সট ডে ধরেন এখান থেকে হচ্ছে ধরেন আবার জ্যাকসন বসলো সেম পিসিতে, সে কি করবে আবার এখানে WDDF এর ভিতরে এসে সে এখানে কি একটা জ্যাকসন নামে একটা কি ফোল্ডার ক্রিয়েট করলো। কত অসুবিধা আছে? তাহলে যার সবার কাজটা সবার সুন্দর করে থেকে গেল, কেউ কারো কাজ কি ডিলেটও করবে না, আবার কি নষ্টও করবে না। আবার ওই পিসিতে নেক্সট যদি আবার কৃতিকা বসে তাহলে সে তার কাজগুলো এখানে পেয়ে যাবে। পড়তে ক্লিয়ার? তাহলে আমরা কি করবো বলেন তো, এখন প্লিজ একটু সবাই করান, ডি ড্রাইভে আসেন, ডি ড্রাইভে এসে WDDF হাইপেন বিজি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেন, তার ভিতরে আপনার নিজের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেন। সবগুলো কি হবে? ছোট হাতের হবে, উইদাউট কি স্পেস। আচ্ছা, তো এখন এটা হয়ে গেল। আপনারা এখন থেকে যারা প্রেজেন্ট আছেন এবং হচ্ছে যে যারা ভিডিও দেখবেন, যারা শুনতেছেন, সবাই একই কাজ করবেন, যে ল্যাপটপে বসে আগে এই ফোল্ডারটা খুঁজে নেবেন। এটা আপনার কি সি ড্রাইভও থাকতে পারে যদি এক সিঙ্গেল ড্রাইভ থাকে আপনাদের, আবার একাধিক ড্রাইভ থাকলে ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভ, যে কোনো টাইপে কি এই ফোল্ডারটা থাকতে পারে। সেটার ভিতরে নিজের নাম আছে কিনা খুঁজে দেখবেন, নিজের নাম না থাকলে আরেকটা নিজের নামে একটা কি ফোল্ডার ক্রিয়েট করে দেবেন, কার ভিতরে? WDDF B3 এর ভিতরে। সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে আমাদের আজকে থেকে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আমরা যখন হচ্ছে ওয়েব নিয়ে কাজ করব বা প্রোগ্রামিং নিয়ে কাজ করব, আপনারা যে ফোল্ডার গুলো বানাবেন, ফোল্ডার বা কি ফাইলগুলো বানাবেন, এই এদের হচ্ছে নামগুলো দিবেন হচ্ছে কি স্মল লেটারে ইউজ করবেন, হচ্ছে কি স্মল লেটার ইউজ করবেন, হ্যাঁ। ওকে, ফোল্ডার এবং ফাইলের নাম দিবেন কি স্মল লেটারে, হ্যাঁ। এবং এখানে কোনো স্পেস হবে না, কোনো স্পেস হবে না। তারপর হচ্ছে কোনো স্পেশাল সাইন হবে না। ওকে, ওকে, এরপর এইগুলো কয়টা জিনিস খেয়াল রাখবেন। তারপর হচ্ছে দেন এই কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। দেখেন, স্মল হবে মিনিংফুল অথবা কি ফ্রেন্ডলি নেম হবে। এটা মানে কি বলেন তো, যাতে হচ্ছে কি আপনি দেখলেই বুঝতে পারেন ফাইল নেমটার ভিতরে, ফাইলের ভিতরে কি আছে, কিসের ফাইল এবং কি
ফোল্ডারের ভিতরে কি আছে। যেমন ধরেন আমি wddf-b3 এটা দেখলে বুঝতে পারবো না এটা কিসের, এটা এটা দেখলে বুঝতে পারবো না এটা ক্রিটিক্যাল ফোল্ডার। আচ্ছা, এরপর হচ্ছে যে অ্যাসপোনাটার কেন লিখবেন, এটা প্রোগ্রামিং এর একটা কি ভালো সিস্টেম। এরপরে এই যে নাম লিখলাম, হ্যাঁ, দুইটা মিলে এটা অ্যাকচুয়ালি একটা জিনিস মিনিং করতেছে না অ্যাসপোনাটার। এরকম নামের ভিতরে অথবা হচ্ছে কি একটা ওয়ার্ডের ভিতরে কোনো স্পেস থাকবে না, এরপরে কোনো স্পেশাল কি সাইন থাকবে না বা ক্যারেক্টার থাকবে না, উইদাউট কি হাইফেন অথবা আন্ডারস্কোর। মানে আমরা হাইফেন আর আন্ডারস্কোর ইউজ করতে পারবো, কিন্তু এটা ছাড়া অন্য কোনো স্পেশাল সাইন বা ক্যারেক্টার আমরা ইউজ করব না। নো স্টার্টিং ইউজিং নাম্বার, মানে আপনারা ধরেন নামের আগে শুরুতে কি নাম্বার থাকবে না। ধরেন হচ্ছে যে এখানে আপনি লিখতে পারবেন না, ধরেন 1 এরকম করে লিখতে পারবেন না। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এবার একটু শুনেন, এর লাস্টে যারা আছেন একটু দিয়ে খেয়াল করেন, আপনারা কিন্তু পরে ভুল করবেন এগুলো। এরপরে দেখেন, ধরেন স্মল লেটার, এটা দুইটা ওয়ার্ড। অনেক সময় আমাদের এরকম হয় না যে আপনি একটা ফোল্ডারের নাম লিখতেছেন বা ফাইলের নাম লিখতেছেন, সেটার এখানে একাধিক ওয়ার্ড একসাথে আসতে পারে, হয় না এরকম? তো সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? ধরেন আমি যদি এখানে লিখলাম স্মল লেটার, আমি এখানে স্পেসটা বাদ দিয়ে দিলাম, বিকজ অফ আমার রিকোয়ারমেন্ট বলছে কি নো স্পেস। আচ্ছা, তাহলে আমি এভাবে যদি লিখি, এটা কি অ্যাকচুয়ালি মানে রিডেবল হইছে? আমার মিনিংফুল ইম্পর্টেন্ট, ফ্রেন্ডলিও ইম্পর্টেন্ট, একই সাথে কি রিডেবিলিটিও ইম্পর্টেন্ট। এটা হয়তো আমরা এখন জানি থেকে এখন বলে ফেলতে পারবো, কিন্তু হঠাৎ করে কেউ একজন দেখলে এটা কি তার জন্য ব্যাপারটা কঠিন হয়ে যাবে। তখন এটা ইজি কিভাবে হতে পারে ব্যাপারটা, স্মল যেটা আছে এটা ঠিকঠাকই থাকবে, পরের লেটারের প্রথম অক্ষর যদি আমরা কি ক্যাপিটাল লেটার দিয়ে দিই, তাহলে মোটামুটি একটা পড়ার মতো একটা অবস্থা কি সে চলে আসবে। এটা একটা করতে পারি আমরা। এরপরে আরেকটা কাজ করতে, আরো দুইটা কাজ করা যায়। দেখেন এখানে যদি আমি যদি একটা যদি হচ্ছে কি হাইপেন নিয়ে আসি, তাহলে ব্যাপারটা একটা কি পড়া যায়। আবার এখানে একটা কি আন্ডারস্কোর নিয়ে আসলে এটা একটু পড়া যায়, তাই না বিষয়টা? তাহলে যখনই আমরা মাল্টিপল ওয়ার্ডের হচ্ছে কি নাম নিয়ে আসতেছি, তখন আমরা কি এভাবে ক্যামেল কেস ইউজ করতে পারি, এটাকে বলা হচ্ছে ক্যামেল কেস বলে। এভাবে ক্যামেল কেস নিয়ে আসতে পারি আমরা, যে মানে কি প্রথম ওয়ার্ডটা সবই ছোট হাতেরই হবে, পরের ওয়ার্ডটা শুধু প্রথম লেটারটা কি বড় হাতের হবে। ওকে, এবং অথবা দুইটা বা একাধিক ওয়ার্ড হলে সবগুলোর মাঝে কি আমরা হাইপেন আন্ডারস্কোর নিয়ে হাইপেন নিয়ে আসতে পারি অথবা আন্ডারস্কোর নিয়ে আসতে পারি। কথা ক্লিয়ার? ওকে, আপনারা যারা শুনলেন আমার কথা, তারা আজকে থেকে এই মিস্টেকটা আর করবেন না। দেখবেন যে হচ্ছে যে নিউ ফোল্ডার দিয়ে শুরু করে দিচ্ছে, মাঝখানে একটা স্পেস দিয়ে, অথবা নিজের নাম দিয়ে লিখতেছে মাঝখানে কি স্পেস দিয়ে দিয়ে, হ্যাঁ, অথবা হচ্ছে ছোট হাতের বড় হাতের গরমিল করতেছে, এভাবে কেউ করবেন না। তাহলে স্ট্যান্ডার্ডটা আর কি থাকবে না আর কি। আপনি দিন শেষে একজন ভালো কোডার হওয়ার একটা শর্ত হচ্ছে, অনেকগুলো শর্তের মধ্যে একটা অন্যতম শর্ত হচ্ছে কোয়ালিটিফুল কোড করা। কোয়ালিটিফুল কোডের মধ্যে একটা পার্ট কিন্তু হচ্ছে কি ফাইল ফোল্ডারের নাম ঠিক আছে কিনা। ফাইল ফোল্ডারের নাম ঠিক না থাকে তাহলে এটা কিন্তু সবার চোখে পড়বে জিনিসটা। এখানে কারো কোনো কোশ্চেন আছে, কোনো ডাউট আছে এখানে? সবাই বুঝছি আমরা সবাই? আচ্ছা, নাইস। এখানে দেখেন আমি WDDF-3 এর ভিতরে আসলাম, তো আমি এভাবে না লিখে আমি আমার মতো করে লিখি একটু। আমি দেখেন একই সিস্টেমে লিখলাম, তিনটে ওয়ার্ডের আমি কি মাঝের ওয়ার্ডগুলো ক্যাপিটাল করে দিছি। এবার এখানে আসলাম, এটা বলছে B3। ওকে, আমি লিখলাম কি WDDF-03। ওকে, আচ্ছা, এর ভিতরে আসলাম, ভিতরে এসে আবার আমি এখানে আমি আমার মতো করে ফরম্যাটটা সাজাচ্ছি। দেখেন কোড ভিডিও, তার মানে হচ্ছে কি আমি এটার মধ্যে কোড রাখবো, এটার মধ্যে ভিডিও রাখবো। তাহলে দেখেন তো এটা ব্যাপারগুলো মিনিংফুল হচ্ছে না? আমার যে কোনো টাইমে আমি দেখলেই খুব ইজিতে আমি এগুলো বের করে নিয়ে আসতে পারবো। এবার এখানে আসলাম এই কোডের ভিতরে, এখানে এসে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, নাম দিলাম হচ্ছে কি lab-02। মানে কি আজকে lab-02 এর কাজ আমি যে কোনো দিনে অথবা আপনাদেরকেও যদি বলে, তাহলে আপনারা খুব সহজে এটা কিন্তু এখানে আইডেন্টিফাই করে বের করতে পারবেন। আপনারা প্লিজ একইভাবে কাজটা করবেন। এরপর আমি এসে আমার এই কোডটা লিখব। তো আমি হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে আসলাম, এটা কিভাবে আসতে আপনারা জানেন। তো এখান থেকে আমি এই ফাইলটা যেটা আছে এটা ধরেন আছে, হ্যাঁ, আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করব। এটা যেটা সেটা আমি সরাচ্ছি না। তাহলে এই কিবোর্ড থেকে আমি জাস্ট কি কন্ট্রোল এন চাপবো, কন্ট্রোল এন, তাহলে এখানে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। কন্ট্রোল এন, নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। ওকে, এই ফাইলের মধ্যে আমরা এই কোডটা লিখবো, এটাতে কোনো অসুবিধা নেই। তো কোড লেখার আগে আপনি একটা ফাইলটা সেভ করে নেবেন। এখন এখানে কি হয় দেখেন নিউ 2 আছে,
এখানে নিউ 1 আছে। তো আমি কি বলছি দেখেন, যে কোড লিখার আগে আপনি ফাইলটা সেভ করে দিবেন। কিভাবে সেভ করবেন এটা দেখেন, খুব সহজ জিনিস। ফাইল, ফাইল থেকে হচ্ছে কি সেভ এস, ফাইল থেকে সেভ এস। সেভ এসে গেলে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, সেভ এসে গেলে আমরা একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে এখানে দেখেন সরাসরি সে আমাদেরকে সি ড্রাইভটা সার্চ করতেছে, বাট আমরা সি ড্রাইভে সেভ করবো না। আমরা সেভ করবো কোথায় বলেন তো? যেখানে ওই যে আমরা ফোল্ডার ক্রিয়েট করে আসলাম DDF3 কোড ল্যাব 2, সেটার মধ্যে আমরা সেভ করবো। ওকে, তাহলে আপনাদের ফোল্ডার অনুযায়ী আপনারা সেখানে যাবেন। আমি আমার ফোল্ডার অনুযায়ী যাচ্ছি। কোথায় যাব? আপনারা নিজের নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করছেন তার ভিতরে যে ল্যাব 2 আছে সেই ল্যাব 2 এর ভিতরে আমি আমার হচ্ছে যে প্রিন্সিপাল স্ট্রিং এর ভিতরে যাচ্ছি, তারপর WDDF3, তারপর হচ্ছে কি কোড, তার ভিতরে ল্যাব 2। এখানে যে জিনিসটা দেখান যে আপনাদের নিয়ে আসছি, এটা একটা মেজর পার্ট। দেখেন এখানে নামটা কিছু দেখেন তো, দেখা যায় নামটা হচ্ছে আছে, আমি বলি আপনারা দেখতে পাবেন, এটা বলেন নিউ 1.txt অথবা new.txt বা new2.txt এভাবে থাকবে এর নামটা। হ্যাঁ, কারণ .txt কিন্তু আমাদের HTML এর এক্সটেনশন না। তাহলে আপনার নামটা যদি এভাবে থাকে, এটা প্লিজ খেয়াল করেন এদিকে, নামটা যদি এভাবে থাকে আপনারা যেটা করবেন এটা তো হবেই না। এখানে কি হবে? এখানে একটা মিনিংফুল নাম হবে, ঠিক আছে? যে নামের মধ্যে কোনো স্পেস থাকবে না, কোনো স্পেস সাইন থাকবে না, শুরুতে কোনো কি ওয়ান জিপার কিছু থাকবে না। যদি একাধিক লেটার হয়, ওয়ার্ড হয়, তাহলে আমরা কি হাইফেন বা আন্ডারস্কোর ইউজ করতে পারবো। তাহলে এখানে নামটা আমরা কিভাবে দিতে পারি? ধরেন আমি দিলাম হচ্ছে যে, ধরেন এভাবে দিলাম মাই ফার্স্ট কোড। ঝামেলা আছে না? এরপরে .txt এর জায়গায় আমরা লিখে দিব .html। এরপরে যদি সেভ দিই তখনই এটা একটা HTML ফাইল হিসেবে সেভ হবে। ক্লিয়ার? দেখেন আমার এখানে এখন কিছু নাই, যে আমরা হচ্ছে এখানে আবার আসি, ফাইল, ফাইল থেকে কই যাব? সেভ এস। সেভ এস থেকে কি করতে হবে বলেন তো? লোকেশন সেট করতে হবে। কি করতে হবে? প্রথমে লোকেশন সেট করতে হবে, যার যার লোকেশন তার তার। আমি হচ্ছে যে প্রিন্সিপাল ট্রেনিং এ যেটা ফোল্ডারটা ক্রিয়েট করছি সেখানে আসলাম, এসে কোড, কোডের ভিতরে ল্যাব 2 এর নাম যেটা আছে সেটা চেঞ্জ করে আমি বলে দিয়ে দিচ্ছি কি মাই ফার্স্ট কোড ডট html। এখানে কিছু চেঞ্জ করতে হবে না, আমি জাস্ট এখানে বলতে হচ্ছে কি সেভ। সেভ দেওয়ার সাথে সাথে এটা দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, উপরের এই নিউ টু টিএক্সটি এর পরিবর্তে আসছে কি মাই ফার্স্ট ডট html, মানে ফাইলের নামটা, এবং এখানে দেখেন যে সেই ফাইলটা কি চলে আসছে। এতটুকু সবাই করে ফেলতে প্লিজ, সবাই এটা সবাই করেন, করেন করেন, আপনারা জানেন এটা পারেন, তাও একটু করেন, এভাবে একটু করেন, করে দেখান তো এই ফাইলের মধ্যে আসছে কিনা। সবাই করেন, হ্যাঁ কাছে সবার হচ্ছে না এতটুকু। এরপরে দেখেন আমি হচ্ছে যে এই ফাইলটাকে রান করতেছি, ফাইলটাকে রান করা খুব ইজি। এখন আপনার যে পিসি গুলো ইউজ করতেছেন এই পিসি গুলোতে হচ্ছে যে অলরেডি ওয়েব ইউজ হয়েছে, আপনারা ডাবল ক্লিক করলে যার যার যে ডিফল্ট ব্রাউজার, কথাটা শুনুন, যার যার ডিফল্ট ব্রাউজার সেই ডিফল্ট ব্রাউজার ওপেন হয়ে যাবে। ডিফল্ট ব্রাউজার আমরা বুঝি, ডিফল্ট ব্রাউজার জিনিসটা কি, মানে যেটা আপনার পিসিতে ডিফল্ট সবসময় আপনি ইউজ করতেছেন, সেটা নির্দিষ্ট যেটা সেট করা আছে, রাইট? এখন যে আপনি যদি ধরেন বাসার পিসিতে যদি কখনো ওয়েব ইউজ না করেন তাহলে এটা কিন্তু এভাবে সাইন আসবে না, এটা ব্ল্যাঙ্ক সাইন থাকবে একটা। তখন আপনি কি করবেন? তখন জাস্ট সিম্পলি রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করলে যে ওপেন উইথে যাবেন, ওপেন উইথ থেকে যে চুজ অ্যানাদার অ্যাপে যাবেন। আবার দেখাচ্ছি দেখেন, ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করবেন, ওপেন উইথ, ওপেন উইথ থেকে কি চুজ অ্যানাদার অ্যাপ, তারপর আপনার যে পছন্দের ব্রাউজার সেই ব্রাউজার আপনি কি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে অলওয়েজ এ টিক দিবেন, টিক দিয়ে ওকে দিবেন। তাহলে কি হবে? তাহলে এরপর থেকে আপনি জাস্ট কি ডাবল ক্লিক করলেই আপনার এটা আপনার পছন্দের ব্রাউজার ওপেন হয়ে যাবে। আদৌ ক্লিয়ার? এরপরে স্টেপটা শুনেন, আপনি একটা বার শুধু একবারে ওপেন করুন, বারবার ওপেন করার দরকার নাই। তাহলে আমি ওপেন করছি, এরপরে আমি এখানে কাজ করব আর এখানে এসে রিফ্রেশ করব, তাহলে দেখবো যে হচ্ছে কি কাজের আপডেটটা আমরা পেয়ে গেছি। এটা এই জন্য বলা, অনেকে কি করে যতবার এখানে কাজ করে ততবার এসে কি ফাইল ওপেন করে, তাহলে দেখা যায় যে এখানে কয়েকশো ফাইল ওপেন হয়ে আছে, এটার দরকার নাই। আবার আমরা এই প্যাটার্নটা আমরা একটু করি, হ্যাঁ চলেন আসেন। এখানে কি কি পার্ট আছে দেখেন, প্রথমে হচ্ছে কি ডিক্লারেশন, তারপরে ট্যাগ আছে, তার নাম হচ্ছে কি HTML ট্যাগ। এই ট্যাগটা দেখেন এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, কারণ আমরা দেখেন ট্যাগের দুইটা পার্ট, একটা কি স্টার্টিং, একটা হচ্ছে এন্ডিং, আমরা একটু আগে দেখছি। তার এই ট্যাগের ভিতরে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কি হেড, একটা হচ্ছে বডি। হেডের মধ্যে কি থাকে, বডির মধ্যে কি থাকে আমরা যাচ্ছি, আগে আউটপুট লিখি আমরা। আসেন কিভাবে লিখতেছি দেখেন, খেয়াল করেন প্লিজ একটু।
এটা আগে দেখি আমরা, হ্যাঁ, তারপরে আপনারা লেখেন ডক ট্যাগ HTML ক্লোজ। এইটা কোনো ট্যাগ না, এটা কি? এটা হলো ডিক্লারেশন। এরপরে দেখেন ট্যাগটা কিভাবে লিখতে হয় একটু প্লিজ খেয়াল করেন। HTML ট্যাগ শুরু করলাম, ট্যাগ শুরু করলে সাথে সাথে শেষ করবেন। HTML ট্যাগ শেষ করলাম, আপনারা কোড এভাবে লিখবেন, হ্যাঁ, অন্যভাবে লিখলে ঝামেলা করবেন। ট্যাগ শুরু করলাম, সাথে সাথে কি করে দিলাম? শেষ করে দিলাম। আর এই মাঝে এসে এন্টার দেন, এন্টার দিয়ে জায়গা ফাঁকা করেন। এটা একটা ট্যাগ, বা ধরুন এটা একটা এলিমেন্ট। এই এলিমেন্টের ভিতরে যদি আরেকটা এলিমেন্ট আসে, তখন আমরা কি করবো বললাম? একটা ট্যাব চাপবো। এটা কি চাপবো? ট্যাব চাপবো। এই এলিমেন্টের ভিতরে দুটি এলিমেন্ট আসবে, একটার নাম হচ্ছে কি হেড, একটার নাম হচ্ছে বডি। তাহলে আমি কি করতে পারি দেখেন, এখানে লিখলাম হচ্ছে কি হেড ট্যাগ স্টার্টিং, হেড ট্যাগ এন্ডিং, এরপর হচ্ছে বডি স্টার্টিং, বডি এন্ডিং। না আসতেছে, এতটুকু ক্লিয়ার সবাই? হেড স্টার্টিং, হেড এন্ডিং, বডি স্টার্টিং, বডি এন্ডিং। ওকে, আবার এই হেডের ভিতরে এসে আমি আবার জায়গা ফাঁকা করলাম। এরপরে এবার এখানে আরেকটা ট্যাগ নিয়ে আসবো বা আরেকটা এলিমেন্ট নিয়ে আসবো। তাহলে সেটা হলো কি আবার হেডের নেস্টেড বা হেডের চাইল্ড। তাহলে আমরা কি করব? হেড যেখানে আছে সেখান থেকে একটা স্টেপ কি ডান দিকে চলে যাবো, বা একটা ট্যাব ডান দিকে চলে যাবো। সেই ট্যাগের নাম হচ্ছে টাইটেল ট্যাগ। কি ট্যাগ? টাইটেল ট্যাগ, TITL টাইটেল ট্যাগ। ওকে, এবার এই ট্যাগের ভিতরে ধরুন কিছু লিখলাম, ধরুন হচ্ছে কি মাই ফার্স্ট ওয়েবসাইট লিখলাম। ওকে, এবার চলে আসলাম ধরো বডির ভিতরে। বডির ভিতরে আমরা ধরেন আরো কিছু লিখবো, লিখার জন্য জায়গা করলাম। এবার সেটা হবে কি বডির নেস্টেড বা বডির চাইল্ড। তাহলে এটা যাবে কোথায়? এক স্টেপ ডান দিকে। তাহলে এখানে আমরা এক স্টেপ ডান দিকে সরালাম। আর এখানে জাস্ট আগে লিখলাম, ধরেন একটা পি লিখলাম। পি একটা কি ট্যাগ, আমরা একটা দেখে আসছি একটু আগে টেস্ট আমাদের শেখার সময়। এখানেও সেম কথাটা আমরা কি লিখলাম, মাই ফার্স্ট কোড। লেখা শেষ হলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপবো। তার আগে দেখেন তো এখানে কালারটা দেখেন কি কালার আছে? রেড কালার আছে এখানে, রাইট? আমি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপবো, এটা তখন হয়ে যাবে কি মানে গ্রিন কালার বা ব্লু কালার এরকম সেটা হয়ে যাচ্ছে। এবং এই যে ব্রাউজারে এসে আমি যদি রিলোড দিই, আমার এখানে অলরেডি কোডটা অন হয়ে আছে। এখন এটা এরকম আছে, দেখেন আমি পাশে রিলোড দিলাম, হ্যাঁ, দেখেন তো এখন এখানে আপনার এখানে ছিল কি দেখেন তো মাই ফার্স্ট কোড ডট HTML, এখন হয়ে আছে কি মাই ফার্স্ট কোড, মাই ফার্স্ট ওয়েবসাইট, মাই ফার্স্ট। এটা আসছে কোথা থেকে? টাইটেল থেকে। এরপর এখানে একটা পি লেখা আছে, এটা আসছে কোথা থেকে? এখান থেকে। জাস্ট আমরা এটা পরে বুঝছি, সমস্যা নেই। আপনারা একটু প্লিজ এই কোডটা করান, এবং আমি যেভাবে বুঝছি এইভাবেই। না বুঝলে বলবেন, একটু প্লিজ করেন, যারা তারাও করেন, পুরানরাও করেন। এখানে আমি কোডটা আবার লিখলাম। আর এখানে এই যে দুইটা চিলড্রেন আমরা দেখতে পাচ্ছি, এখন এই দুইটা চিলড্রেন কার? এদের প্যারেন্ট কে? HTML। এই বডি কি হেডের প্যারেন্ট, বা হেড কি বডির প্যারেন্ট? এরকম তো কিছু না, দুইটাই চাইল্ড, দুইটাই HTML এর চাইল্ড। আবার যখন আমি এই হেডের ভিতরে কোনো চাইল্ড লিখবো, তাহলে এবার হেডের ভিতরে আসতে হবে। তখন এখানে আমাদের আবার ওই চাইল্ডের জন্য কি ট্যাব চাপবো, কোত্থেকে? হেড যেখানে আছে সেই পজিশন থেকে, হ্যাঁ। আমরা যদি এইভাবে যে সিকোয়েন্স মেইনটেইন করে লিখি, তাহলে কিন্তু আমাদের হচ্ছে যে এখানে বাড়তি বেশি বেশি ট্যাব ম্যানেজ করতে হবে না। তো আমি এখানে ধরেন লিখলাম হচ্ছে যে আবার আগের মতো ধরেন কি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। কোনো অসুবিধা আছে? নাই। বডি, বডিতে কিছু লিখলে সেটা বডি চাইল্ড হবে। তাহলে বডি চাইল্ডে কি করবো? বডি যেখানে আছে তার সেই পজিশন থেকে এক স্টেপ আমরা ডান দিকে যাব। তো এখানে যে কোনো ট্যাগ লিখতে পারি, ধরেন একটা ট্যাগ লিখলাম আমি, এটা ট্যাগ। এখানে আমি লিখলাম হচ্ছে ধরেন কি হ্যালো অ্যান্ড ওয়েলকাম। কোনো অসুবিধা আছে? না। কোড লিখে শেষ হলে আমরা কি করব? কন্ট্রোল এস চাপবো। তাহলে ফাইলটা কি হবে? সেভ হবে। সেভ হওয়ার পরে আমার যে ফাইলটা আমরা তৈরি করছিলাম, সেটা আমরা ওপেন করছিলাম ব্রাউজারে, সেটা এসে রিলোড দিব। এই যে এখানে এই বাটনটাতে ক্লিক করলে কি হবে? রিফ্রেশ হবে, রিলোড হবে। বা এই যে রাইট বাটনে ক্লিক করে এখানে রিফ্রেশ হবে বা রিলোড হবে। রিলোড করলে দেখবেন যে এটাকে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, বডির ভিতরে যা থাকবে, প্লিজ সবাই শুনি, বডির ভিতরে যা থাকবে সেটা আসবে হচ্ছে কি এই এরিয়াতে, সেটা যাই থাক। আর টাইটেলে যেটা থাকবে সেটা আসবে হচ্ছে এইখানে। এটাকে বলা হয় টাইটেল বার। এটাকে কি বলা হয়? টাইটেল বার। ওকে, একটু সবাই একটু আবার একটু ট্রাই করেন, আর যাদের হয় আমি দেখতেছি। আচ্ছা, এতটুকু নিয়ে আমাদের কোনো অসুবিধা নাই, সবাই ক্লিয়ার? একদম ক্লিয়ার। নতুন যারা আমরা তাদের ক্লিয়ার? ভাই আপনারও যে লাস্টে প্রবলেম হচ্ছিল, আপনার ক্লিয়ার ভাইয়া? শিওর? এখন ঠিকঠাক? মাউস সারা, যেহেতু এটা এতটুকু বুঝে গেলাম, আমরা একটু আগাতে পারি এখন নিঃসন্দেহে। চলেন।
এবার কাজ হচ্ছে যে কিছু ট্যাগ শেখা। যত বেশি ট্যাগ আমরা শিখতে পারবো তত বেশি হচ্ছে যে আমরা কি করতে পারবো বলেন তো, কাজগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, আসেন এগুলা যেগুলো আছে এটা একটা সিরিজ, এগুলোকে বলা হয় কি আপনার আমাদের কি হেডিং ট্যাগ, এটাকে বলা হয় কি হেডিং ট্যাগ। হ্যাঁ, আচ্ছা হেডিং ট্যাগ কয়টা আছে? 6টা আছে, H1 থেকে H6। তো এগুলো তুলনামূলক হচ্ছে কি করে আমাদেরকে বড় হেডিং দেয় আর ধীরে ধীরে কি ছোট হেডিং দেয় H1 থেকে H6। ঠিক আছে, তো আমরা যদি এগুলো একটা অ্যাপ্লাই করে দেখি, জাস্ট এখানে অ্যাপ্লাই করতে ঝামেলা কিছু নেই, টান দিলে আমাদের হয়ে যাচ্ছে। কন্ট্রোল সি, এখানে এসে কি এই যে বডির ভিতরে এসে কন্ট্রোল ভি। আমরা কিন্তু টাইটেলের ভিতরে কিছু লিখবো না, হেডের ভিতরে কিছু লিখবো না, আমরা আমাদের ব্রাউজারে যা কিছু শো করতে চাই, ব্রাউজারে যা কিছু শো করতে চাই সব আমরা লিখবো কিসের মধ্যে? বডির মধ্যে। ওকে জি, এটা লিখলাম, সেভ করলাম, এখানে রিলোড দিয়ে দেখেন এই যে এটা হচ্ছে বড় আর তুলনামূলক S2 থেকে S6 হচ্ছে কি ছোট। ক্লিয়ার? আচ্ছা এখানে এই এগুলা যে H1 থেকে H6 এটা একটা সিকোয়েন্স না একটা সিরিয়াল না একটা, হ্যাঁ এই সিরিয়ালটা আমাদের প্রায়োরিটিও কিন্তু এটা আমাদের কি ইন্ডিকেট করে, এটা প্রায়োরিটি। H1 হচ্ছে কি সবচেয়ে বেশি প্রায়োরিটি, S2 S3 এগুলা সিরিয়ালে কি 1 বাই 1 প্রায়োরিটি কিছুটা কি কমে। এবার ধরেন আপনি কথার কথা হচ্ছে আমরা একটা আর্টিকেল যাই, ধরেন প্রথম আলোতে যাই আমরা, এটা একটু যদি খেয়াল করেন আপনারা কাজ করার সময় অন্যদিকে মস্ত থাকে, অন্যদিকে মন থাকে আপনাদের, এটা করা যাবে না। আচ্ছা কোন দিকে যাবো? সব দিকে তো নেগেটিভ নিউজ, এটা ঠিক। হ্যাঁ এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। কই কই এখানে ভালো নিউজ পাওয়া যেতে পারে, এই যে এটা পজিটিভ নিউজ, কিভাবে পাই এটা বাড়াবে, সুন্দর। আচ্ছা দেখেন এটা ধরেন আমরা সব বাদ শুধু এটুক নিয়ে একটা আলাপ করি, যে বাইকের মাইলেজ বাড়ানোর 5 উপায় থেকে শুরু করে নিচের দিকে আমরা একটু আসি। হ্যাঁ, এখানে বেশি একটা ইয়া নাই। ধরেন হচ্ছে যে এটা যদি একটা হেডিং হয়, এটা যদি একটা হেডিং হয়, ধরেন এটা যদি একটা হেডিং হয়, জাস্ট ধরে নিচ্ছি আর কি, ধরেন এটা একটা হেডিং যদি হয়, এটা যদি একটা হেডিং হয়, এই হেডিং গুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হেডিং কোনটা? হেডলাইন। হ্যাঁ, মানে হচ্ছে যে এটা এই হেডিং গুলো যদি প্রায়োরিটি বেসিসে যদি আমরা ধরি তাহলে একে দেওয়া উচিত কত? H1, সবচেয়ে বেশি প্রায়োরিটি। এইভাবে আরো যদি আপনার হেডিং থাকে ধীরে ধীরে প্রায়োরিটি কমবে, প্রায়োরিটি কমবার সাথে সাথে আপনারা হচ্ছে কি S2 S3 S4 F5 6 এগুলো আপনারা কি ইউজ করবেন। ক্লিয়ার সবাই? এখন দেখেন সবচেয়ে বেশি প্রায়োরিটির কিন্তু অ্যাকচুয়ালি একজনই থাকে, মানে সবচেয়ে বেশি আবার দুজন বলা যায় না, দুজন হলে আবার কি প্রায়োরিটি কম বেশ থাকে। হ্যাঁ, তো যদি কম বেশ থাকে তাহলে আমাদের কি করবো, ধরেন একটা H1 হতে পারে, পরেরটা কি S2 হতে পারে, এরকম একটা বিষয় গণনা করতে পারে আর কি। হ্যাঁ, তার মানে আমি যেটা মিন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা H1 একটা আর্টিকেলের মধ্যে একবার ইউজ করবেন, একাধিকবার ইউজ করবেন না, এটা করা যাবে রুলস এটা। হ্যাঁ, ওই যে আমরা HTML একটা ইয়ে দেখলাম না W3C ভ্যালিডেশন, ওদের একটা রুলস, সেটা হচ্ছে কি H1 আপনি একটা আর্টিকেলে একবার ইউজ করতে পারেন, তবে S2 থেকে S6 যেগুলো আছে এগুলো একাধিকবার ইউজ করলে কোনো অসুবিধা নাই। ক্লিয়ার? যেমন ধরো হচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু একজনই, মন্ত্রী অনেকজন থাকতে পারে, S2 অনেকটা থাকতে পারে, S3 অনেকটা কি থাকতে পারে। ক্লিয়ার? ওকে, এই ট্যাগগুলো সবগুলো কি হয় দেখেন তো, শুরু আছে শেষ আছে, মাঝখানে কি পড়তেছে? কন্টেন্ট পড়তেছে। আর কন্টেন্ট আর ট্যাগের শুরু শেষ সহ এটার কি বলা হয়? এলিমেন্ট। নাইস। পি ট্যাগ আমরা তো পারি এটা। আর এখানে একটা জিনিস ওরা সিকুয়েন্স দেখাচ্ছে, এটা আমি একটা জিনিসটা একটু বুঝে আপনাদেরকে দেখান, এটা ইম্পর্টেন্ট। ধর আমি একটা টেক্সট নিয়ে আসি, একটা এটা টেক্সট, এখানে দেখেন তো এটা টেক্সট, এখানে শেষ হচ্ছে একটা প্যারা, একটা আর্টিকেল, একটা প্যারা, একটা প্যারা, তিনটা প্যারা এখানে, রাইট? আর আমি তিনটা প্যারা এখানে লিখতেছি আমার এখানে। হ্যাঁ, এটা প্লিজ একটু খেয়াল করে পি গুলো পি ট্যাগের ভিতরে লিখবো, তাহলে কি হবে বলুন তো, আমাদের পি শুরু শেষ করতে হবে না? ওকে, ধরেন আমি এখানে এসে একটা প্যারা কপি করলাম, এন্টার, ওরা যেভাবে লিখছে ওইভাবে লিখতেছি, একটা প্যারা কপি করলাম আর একটা প্যারা কপি করলাম। ওকে দেখেন এটা এখানে শেষ আর একটা প্যারা কি শুরু, এরপরে হচ্ছে যে এটা এখানে শেষ আর একটা প্যারা কি শুরু, তাহলে আমি একটা স্পেস দিয়েছি যাতে কি বুঝতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, দেখেন তো এটা ওদের মতন বিষয়টা লিখলাম,
নাকি? আচ্ছা, এবার আমরা যদি একটা আউটপুটে আসি, এটা কি ওদের মধ্যে আসছে নাকি চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে না? তার মানে হচ্ছে কি দেখেন, এই যে আমাদের যে স্পেস বা এন্টার, এটা নিচ্ছে না, এটা নিচ্ছে না। এটা হলো HTML একটা কি বৈশিষ্ট্য, যে আপনার ব্ল্যাঙ্ক স্পেস সে কাউন্ট করে না। কাউন্ট না করার কারণে কি হয়, ধরেন এখানে যদি কিছু না থাকলে যেরকম হইতো ঘটনা, ওইরকম হচ্ছে কি আমাদেরকে শো করাই দিচ্ছে। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে এই সমাধানটা কি? সমাধান হচ্ছে এক একটা প্যারা আপনি এক একটা পি ইউজ করবেন। এটা প্রফেশনাল সিস্টেম। এক একটা পি এক একটা কি, সরি, এক একটা প্যারা এক একটা কি ইউজ করবেন, পি ইউজ করবেন। ধরেন এইটা একটা প্যারা, তাহলে পি শুরু, তাহলে এখানে কি হবে বলেন তো? পি শেষ হবে এখানে। এই অ্যাজ ইট ইজ সেম ভাবে এখানে পি শুরু, পি শুরু, এরপর কি হবে? পি শেষ, নাকি? আমি সুবিধার জন্য একটু আগে লিখে ফেলছি। দেখেন, পি শুরু শেষ, পি শুরু শেষ, পি শুরু শেষ। এখানে আসলে এবার দেখেন রোদ হয়ে গেছে না? সিম্পল। জি, সেটা তো আমরা শিখে নিয়ে যাচ্ছি না, ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখেন প্লিজ, এটা সবাই খেয়াল করে একটা। আমি যদি এই কোডটা যদি এভাবে না লিখে, যদি আমি যদি কন্টেন্ট এভাবে লিখতাম, হ্যাঁ, একটু দেখেন, তাহলে এই যে এই দুইটা দেখেন আর এটা দেখেন, আপনার কাছে কোনটা ভালো লাগে বেশি? রিডেবিলিটি কোনটার তো বেশি? নিচেরটা না? আচ্ছা, তাহলে এটা দিয়ে এটা বোঝা যায়, যখন আপনার ট্যাগের ভিতরে কন্টেন্ট আসছে সিঙ্গেল লাইন, তখন কোনো অসুবিধা নেই। যখন কন্টেন্টের আসতেছে কি মাল্টিপল লাইন, তখন আপনারা হচ্ছে যে ওই ট্যাগের এলিমেন্টের ভিতরে যখন নেস্টেড এলিমেন্ট আমরা যেভাবে লিখি না, একইভাবে আপনি কি লিখবেন? কন্টেনার লিখবেন। কি বললাম? যখনই কোনো ট্যাগের ভিতরে আপনার মাল্টিপল লাইনের কি কন্টেন্ট চলে আসতেছে, তখন আমরা এলিমেন্ট যেভাবে লিখি, একটার ভিতরে একটা, কিভাবে লিখি বলেন তো? চিলড্রেন এলিমেন্ট আসলে প্যারেন্ট থেকে এক স্টেপ কি ডান দিবে সরে যায়। একইভাবে যদি একাধিক লাইনের কি আপনার কন্টেন্ট আসে, তখন ট্যাগের ভিতরে একটা কি দিয়ে ট্যাব 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 ইউজ করে তখন আপনারা হচ্ছে কি কোডগুলো লিখবেন, আর এটার ওই যে মাঝখান নিয়ে আসবেন কন্টেন্ট গুলো, তাহলে দেখতে ভালো লাগবে, রিডেবিলিটি কি বাড়বে। পড়তে আপনি যখন আপনি অ্যাজ এ ডেভেলপার আপনার এটা পড়তে সুবিধা হবে। ক্লিয়ার সবাই? ওকে, তো সবাই প্লিজ একটু কাজ করে ফেলেন তো, এত বড় টেক্সট লাগবে না, আমার এটা দেখে দেওয়া লিখতে হবে না। আপনারা এর S2 S3 এগুলো একটা অ্যাপ্লাই করেন, এগুলো একটা অ্যাপ্লাই করেন, যেভাবে লিখছি সেভাবে একটা অ্যাপ্লাই করেন। হ্যাঁ, তাহলে হচ্ছে নেস্টেডের ব্যাপারগুলো আপনাদের ইজি হয়ে যাবে, ব্যাপারটা ইউজ করতে ইজি হয়ে যাবে। যে কোনো টেক্সট আপনার নিয়ে আসেন, যে কোনো টেক্সট কপি করে জাস্ট নিয়ে, আমি ছোট করে দিলাম যাতে এক স্ক্রিনে দেখতে পান। হ্যাঁ, আর নতুন আছে তারা একটু দেখে দেখে লেখেন। হ্যাঁ, এই যে, আর পরেরটা তো আমি একটা পর একটা লিখলাম জাস্ট, কপি পেস্ট না, দেখে দেখে। ওকে, নেক্সট। আচ্ছা, এবার হচ্ছে যে এইখানে আমরা কিছু ট্যাগ শিখবো, এগুলোকে বলা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। কি বলা হচ্ছে? ফরম্যাটিং ট্যাগ। হ্যাঁ, তো ফরম্যাট বলতে নরমালি কি বোঝাচ্ছে একটু আমরা দেখি। ধরেন এদের এখানে তো নাই, আমরা একটু উইকিপিডিয়াতে যাই। হ্যাঁ, এই যারা ক্লিক ক্লিক করেন একটু দেখেন, ক্লিক ক্লিক তো পরে করেন, আমি যখন সময় দিই তখন ক্লিক ক্লিক করেন, আগে যখন দেখেন তখন একটু দেখেন। আচ্ছা, এখানে যে আমরা আসলাম, হ্যাঁ, এটা একটা কিন্তু একটা আর্টিকেল, এই আর্টিকেলের মধ্যে টেক্সটগুলো দেখেন, ভেরিয়েশন দেখেন। এই টেক্সটটা একটু কি বোল্ড করা, মোটা হয়ে আছে। হ্যাঁ, এটা হচ্ছে লিঙ্ক করা আছে, লিঙ্কেবল। এরপরে কিছু টেক্সট এরকম দেখুন ছোট হয়ে আছে, কিছু টেক্সট আমরা দেখতে পাবো। এটা টেক্সটটা দেখেন, এটা একটু কি উপরে উঠে আসছে না, এটা একটু নর্মাল থেকে একটু উপরে উঠে আছে। তো এরপর এটা একটু উপরে উঠে আছে, এটা উপরে উঠে আছে। তো এরকম আরো অনেক, এটা দেখেন একটু কি বাঁকা হয়ে আছে এটা। হ্যাঁ, এটা দেখেন একটু কি বাঁকা হয়ে আছে। ওকে, আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে থাকেন তাহলে এগুলোর উত্তর আপনার কাছে আছে। এটা হচ্ছে কি ইটালিক হয়ে আছে, এরকম একটা বিষয় আর কি। মাইক্রোসফট ওয়ার্ডে এরকম করা যায় যে কোনো একটা লেটার ওয়ার্ডকে উপরের দিকে নেওয়া যায়, নিচের দিকে আনা যায়, এরকম ঘটনা কি ঘটানো যায় আর কি। হ্যাঁ, তো এই যে ভেরিয়েশন, এই ভেরিয়েশন গুলো আনার জন্য যে সমস্ত ট্যাগ অ্যাপ্লাই করা হয় এগুলোকে বলা হচ্ছে কি ফরম্যাটিং ট্যাগ। তো ফরম্যাটিং এ কি কি করা হয় একটু দেখি আমরা, চলেন। ফরম্যাটিং এর টেক্সট কি আমরা বোল্ড করতে পারি, হ্যাঁ, তারপর ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, মার্ক করতে পারি। হ্যাঁ, আরো আছে। এটা হচ্ছে কি ডিলিটেড করতে পারি। এটা কিভাবে করে আমরা দেখব, ইনসার্ট করা যায়, তার সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করা যায়, স্মল টেক্সট করা যায়, বিগ টেক্সট করা যায়। হ্যাঁ,
তো এগুলা কি আমরা একটা অ্যাপ্লাই করে বুঝে যাই জিনিস। চলো প্রথমে এই দুইটা ট্যাগ নিয়ে আমরা একটা আলাপ করি। এগুলোকে বলা হচ্ছে কি, একটাকে বলা হচ্ছে কি বি ট্যাগ বা বোল্ড ট্যাগ, আর একটাকে বলা হচ্ছে কি স্ট্রং ট্যাগ। ওকে, তো এই দুইটা অ্যাপ্লাই করলে যেটা দেখবেন যে অ্যাকচুয়ালি একই জিনিস, সেম আউটপুটে দেখবেন যে সেম কাজ, অ্যাকচুয়ালি দুইটার কি সেম। পার্থক্যটা কোথায়? পার্থক্য তো হচ্ছে যে মিনিং এ। ওকে, তো এখন ওই যে HTML5 যে আমরা একটা ভার্সন আমরা কাজ করতেছি না, এই ভার্সন যেটা বলে যে হচ্ছে মিনিংফুল আপনি ট্যাগ ইউজ করেন, মিনিংফুল কন্টেন্ট ইউজ করেন, সবচেয়ে মিনিংফুল ইউজ করেন। তো ওদের মতো হচ্ছে যে স্ট্রং এর মানে হচ্ছে আচ্ছা নরমালি আরেকটা কোশ্চেন আমি আপনাদের করে দেখেন। এখানে যে টেক্সট আছে, হ্যাঁ, টেক্সটের মধ্যে এই যে একটা ওয়ার্ডকে সে বোল্ড করলো, কাউকে ধরেন নীল করে দিল, কাউকে ধরেন ইটালিক করলো, এগুলো কেন করে? মানে সহজ কথা যদি বলি, ফোকাসেবল করার জন্য, ফোকাসেবল ইউজার করার জন্য, ফোকাসেবল করার জন্য। হ্যাঁ, ফোকাসেবল কোন ওয়ার্ড লাগে আমরা করি যেগুলো ইম্পর্টেন্ট, আমরা চাই যে হচ্ছে কি এগুলা মানুষের চোখে পড়ুক, এগুলোকে আমরা ফোকাসেবল করি। এখন এত বড় একটা আর্টিকেলের অনেকে কিন্তু হয়তো পুরোটা পড়বে না, কিন্তু কিছু ওয়ার্ড যদি তার চোখে ফোকাসেবল হয়, চোখে পড়ে যায় তাকালেই, তাহলে সে হয়তো বা ওই ওয়ার্ডগুলোকে পড়বে, না পড়লেও চোখে দেখলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যায়। এই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা কি ফোকাসেবল করি। তো এগুলো হচ্ছে ফোকাসেবল করার মাধ্যম, ফরম্যাটিংটা হচ্ছে অ্যাকচুয়ালি কি ফোকাসেবল করার মাধ্যম। আর ফোকাসেবল করলে আমরা কার জন্য করতেছি? ইউজারের জন্য করতেছি। একই সাথে আমরা যদি মিনিংফুল ট্যাগগুলো ইউজ করতে পারি, তাহলে সেটা আমাদের যে ব্রাউজার এবং যে সার্চ ইঞ্জিনগুলো আছে তাদের জন্য কি হয়? ফোকাসেবল হয়। কি কি বললাম? ব্রাউজার এবং কি সার্চ ইঞ্জিন যারা আছে ওদের জন্য ফোকাসেবল হয়। আপনারা দেখবেন যে হচ্ছে আমরা যখন হচ্ছে গুগলে যাচ্ছি, গুগলে গেলে হচ্ছে দেখবেন যে হচ্ছে যে আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে হচ্ছে যে আমাদের দুইটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে প্রথমত যেটা বুঝতেছিলাম এখানে, সেটা হচ্ছে কি ফোকাস হচ্ছে এখানে। তো বলতেছিলাম যে কোন কিওয়ার্ড গুলো ফোকাসেবল হয়, যেগুলো আমরা মানুষকে কি ইম্পর্টেন্স দেখাতে চাই। একইভাবে যদি আমরা ওই কিওয়ার্ড গুলাকে ব্রাউজারের জন্য ইম্পর্টেন্স দেখাতে চাই, তাহলে বিষয়টা ভালো। বা ব্রাউজারের জন্য ইম্পর্টেন্স দেখালে সুবিধাটা কি শুনুন একটু। ধরেন আমরা এই যে গুগলে এখানে কিছু সার্চ করি না, ধরেন HTML, হ্যাঁ, তো ব্রাউজার আমাদের কি করে, গুগল আমাদের কি করে, অনেকগুলো HTML কিওয়ার্ড রিলেটেড আমাদের কি অনেকগুলো সাজেশন আমাদেরকে দিয়ে দেয়। এই যে দেখেন এটা দেখেন একটু বোল্ড করা, কি ম্যাচিং হচ্ছে আমাদের সাথে, কিছু কি ম্যাচিং হচ্ছে কিওয়ার্ডটা। আপনার হচ্ছে যে সমস্ত ওয়ার্ড আপনি কি ইম্পর্টেন্ট দেখাবেন, ফোকাসেবল করা দেবেন কি সার্চ ইঞ্জিনের জন্য, সেগুলোকে এরকম কিওয়ার্ড হিসেবে সার্চ ইঞ্জিন কি অ্যাকসেপ্ট করে নেয়। তো এটা করলেও যে এসইওর যে একটা কাজ আছে না, এসইও আপনারা অনেক নাম শুনতে পারেন। হ্যাঁ, তো এসইওর ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যায় আর কি। যে একটা আর্টিকেলের সবগুলো টেক্সট আর ইম্পর্টেন্ট না, সবগুলো টেক্সট ধরে মানুষ কি সার্চও করবে না, সবগুলো টেক্সটে মানুষকে ফোকাস করলে লাভও নাই। তো যে সমস্ত কি ওয়ার্ডকে আপনি মানুষের জন্য কি ফোকাসেবল করতে চান, সেগুলো যদি এট দ্য টাইম যদি আপনি কি আবার সার্চ ইঞ্জিনের জন্য বা ব্রাউজারের জন্য কি ফোকাসেবল করতে চান বা ইম্পর্টেন্ট করতে চান, যাতে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে এসইওর জন্য কি হেল্পফুল হয়, তাহলে আপনাকে ইউজ করতে হবে মিনিংফুল ট্যাগগুলো, যেগুলো আপনার একই সাথে ব্রাউজারকেও হেল্প করবে, গুগল সার্চ ইঞ্জিনকে হেল্প করবে এবং কি আপনার ইউজারকেও হেল্প করবে। এরকম একটা ট্যাগ হচ্ছে কি স্ট্রং ট্যাগ। ঠিক আছে, যেটা দিলে আপনার হচ্ছে টেস্ট কি হয়, মিনিংফুল হয় আপনার ইউজারের জন্য এবং কি সার্চ ইঞ্জিনের জন্য। ক্লিয়ার সবাই? আমরা যদি আসেন এই যে এখানে যে পেট্রোল কথা আছে না, পেট্রোল অকটেন, হ্যাঁ, দাম কয়েক বছর ঊর্ধ্বমুখী, এই কথাটা ধরো আমি হাইলাইট করে দিব সবার জন্য। তাহলে আমি ধরেন এখানে লিখলাম হচ্ছে এসটি আর স্ট্রং, শুরু করলাম, এবং স্ট্রং এখানে এসে কি সেগুলো দেখেন। আগে দেখেন আমরা ট্যাগ লিখছিলাম কিভাবে, আগে ট্যাগ লিখছি পরে কন্টেন্ট লিখছি, আর এই সমস্ত ব্যাপারে আগে কি কন্টেন্ট লিখে বলতেছি পরে ট্যাগ লিখতেছি। একই ব্যাপার, আপনি আগে ট্যাগ পরে কন্টেন্ট লিখতে পারেন, কোনো সমস্যা নেই, যেভাবে আপনার ইচ্ছা। হ্যাঁ, এবার আপনি হচ্ছে যে যতটুকু আপনার কি টেক্সট কন্টেন্ট, ততটুকু আপনি শেষ করার পরে আপনি ট্যাগটা কি করে দিবেন, ক্লোজ করে দিবেন, শেষ কাজ। তাহলে এই যে স্ট্রং ইউজ করার কারণে এখানে এই লেখাটা আপনার কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। তখন এই লেখাটা আপনার ইউজারের জন্য কি ফোকাসেবল, একইভাবে সার্চ ইঞ্জিন গুগল ইয়াহু যারা আছে ওদের জন্য কি ফোকাসেবল। ক্লিয়ার সবাই? তো এই জন্য আমরা বোল্ডটা এখন আর ইউজ করি না। একইভাবে আই এবং ইএম দুইটারও একই কনসেপ্ট। ওকে, দুটো ইটালিক করে, কিন্তু ইএম ইউজ করলে সেটা ওই যে স্ট্রং এর মধ্যে কাজ করবে, ইউজারের জন্য এটা কি হবে, ফোকাসেবল হবে, এবং সার্চ ইঞ্জিনের জন্য এটা কি হবে, ফোকাসেবল হবে। হ্যাঁ, এটার নাম হচ্ছে কি ইএম। ইএম মানে হচ্ছে কি এমফাসাইজড। তো আমি ধরেন হচ্ছে যে এখানে
এই যে মাইলেজের কথা মাথায় রেখে বাইকের মডেল পছন্দ করেন, এই কথাটাকে আমি কি করলাম, ইটালিক করে দিচ্ছি। তো আমি এটা বললাম কি ইএম। আগে আমরা ইটালিক বলতে শুধু আই বুঝতাম, এখন ইটালিক বলতে আপনি বুঝুন হচ্ছে কি ইএম। তো ইএম ক্লোজ করে দিচ্ছি। ক্লিয়ার সবাই? এবার এখানে আসেন, এখানে এসে রিলোড দিয়ে আমরা দেন এই কথাটাকে আর কি ভাগ হয়ে গেল। ওকে, এরপরে আছে কে ইউ আর মার্ক। এটা খুবই সহজ, আমরা জানি ইউ মানে হচ্ছে আন্ডারলাইন। আপনি কোন একটা লাইনকে আপনি চাইলে কি ইউ দিতে পারেন, তাহলে সে কি হয়ে যাবে, আন্ডারলাইন হয়ে যাবে। ওকে, আন্ডারলাইন হয়ে গেল। এবার আমরা চাইলে খুব সহজে কোন একটা লাইনকে আমরা কি মার্কও করতে পারবো। হ্যাঁ, তো এখানে প্রকৌশলী মোহাম্মদ আবু নাইম, এটা আমরা কি মার্ক করে দিলাম। চলেন আমরা কি করবো এখানে বলেন তো, এম এ আর কে মার্ক শুরু করলাম, এখানে মার্কই শেষ করলাম, মার্ক এম এ আর কে। হ্যাঁ, দেখেন এই যে মার্ক, মার্ক করলে নরমালি এটা যেটা আছে না, এটা হচ্ছে কি সিলেকশন, আর এটা হচ্ছে কি মার্ক। আমরা হচ্ছে এটা দেখুন ইউলো কালার আছে, এগুলো যে ডিফল্ট, আমরা সিএসএস দিয়ে এগুলো কালারগুলো আমরা চাইলে কি আবার চেঞ্জ করা পসিবল। ক্লিয়ার? এরপর আসেন ওই যে ডেল ইন সাব, এখানে একটু বোঝার ব্যাপার আছে। আমরা ডেলটা একটু দেখি, ডেলের কাজ কি। আচ্ছা, আমরা এরকম সিনিয়রও দেখি না, ধরো হচ্ছে যে এটা বেশি ই কমার্স সাইটগুলো থাকে, ধরো প্রোডাক্ট নেম থাকে, ধরো হচ্ছে এটা রিডমি 30 সেল করতেছে। হ্যাঁ, ধরেন এটার রেগুলার প্রাইস হচ্ছে, আগে ধরেন এটা সেল করছে ধরেন কি 16,000 টাকায়, কথার কথা। ওকে, আবার কিছুদিন পর হচ্ছে এটা কেটে দিয়ে বলতে পাশে বা নিচে একটা প্রাইস দিচ্ছে কি, এটা ধরেন 15,500 টাকা। এরকম আমরা ই-কমার্স সাইটে দেখি না, এটা অহরহ দেখা যায় এরকম। হ্যাঁ, তো এটা হচ্ছে তার কি রেগুলার প্রাইস, এটা হচ্ছে কি ডিসকাউন্ট প্রাইস। রেগুলার প্রাইস যেটা আছে এটা কিন্তু একদম বাতিল হয়ে যায় না, এটা আছে, হয়তো বা কেটে রাখছে বা সামটাইমের জন্য অফ করে রাখছে, আবার এটার সাথে একটা ডিসকাউন্ট প্রাইস দেখাচ্ছে। এই যে একটা সিনারিও, এটা আপনি চাইলে পি দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো পি মানে হচ্ছে কি প্যারা বা কি প্যারাগ্রাফ, তখন সার্চ ইঞ্জিন এটাকে বুঝবে কি একটা প্যারা হিসেবে, একটা প্যারাগ্রাফ হিসেবে, তার কাছে এটার আর কোনো ভ্যালু নেই। কিন্তু আপনি যদি এখানে ইউজ করেন হচ্ছে কি ডেল, কার জন্য, এই যে রেগুলার প্রাইসটা ডিসকাউন্ট কেটে দেওয়ার জন্য ইউজ করেন কি ডেল, এবং নতুন প্রাইসটা নিয়ে আসার জন্য যদি ইউজ করেন হচ্ছে কি ইনসার্ট, আইএনএস ইনসার্ট, তাহলে সার্চ ইঞ্জিন বুঝবে যে আগের যে জিনিসটা ছিল এটা এখন কি অ্যাক্টিভ না, এটার পরিবর্তে এখন আসছে হচ্ছে কি এটা। কথাটা বোঝা গেল যে একটা রেগুলার একটা কনসেপ্ট সেটা আপাতত কি সাইলেন্ট হয়ে আছে, তাহলে সেটা আমরা দিব কার মধ্যে, ডিলিটের মধ্যে। আর ডিলিটের পরিবর্তে যেটা আসছে সেটা আমরা দিব কার মধ্যে, ইনসাইডের মধ্যে। যেমন হচ্ছে যে আপনার কোন একটা আপনার সায়েন্সের অনেকগুলো থিওরি থাকে না, ধরেন অনেক বছর আগে কোন একটা বিজ্ঞান আবিষ্কার করে গেছে, এখন নতুন করে কেউ একজন বলতেছে যে না এটার এই অংশটা অ্যাকচুয়ালি কি অ্যাকুরেট না, নতুন করে নিয়ে আসলাম আমরা। হ্যাঁ, তো এখন এই ক্ষেত্রে আগের যেটা অ্যাকুরেট ছিল এটা যদি পুরোপুরি বাদ দিয়ে দেয়, একদম নাই রাখে, ইরেজ করে দেয়, নতুনটা নিয়ে আসে, তাহলে এখানে একটা ঝামেলা লাগবে না। অনেকে তো আগে থিওরিটা জানে, তো ওরা এসে বলবো যে এটা কি হলো, এটা কেমনে কি সরে গেল, এই জন্য হচ্ছে যে এইগুলা ডেলের মধ্যে রাখে আর নতুনটা কি ইনসাইটের মধ্যে দিয়ে দেয়। তাহলে এটা সার্চ ইঞ্জিন বুঝে যায় কি ঘটনাটা এখন আর নাই, নতুন এটা আসছে। আর মানুষ দেখলেও বুঝে যায় কি আগের এই কথাটা এখন আর কি অ্যাক্টিভ না, তাই কেটে দিছে, না ট্রু না, পরেরটা এখন কি ট্রু। কথাটা ক্লিয়ার? এখানে এটা কিভাবে অ্যাপ্লাই করে দেখেন, আমি দেখাচ্ছি। এই যে ধরেন এখানে এই যে এখানে আমরা ইউজ করি, ধরেন যে মোটরযান কথাটার আগে আমি দিলাম হচ্ছে কি ধরেন ডেল, এখানে এটাকে কি ক্রস করে দিলাম ডেল। হ্যাঁ, এখানে কেমনে গেল এটা আবার ডেল, আর এখানে এসে আমি বললাম যত্ন, আর এখানে এসে এটা বললাম কি ইনসার্ট, ইনসার্ট অ্যাস্টার্ট, এখানে ইনসার্ট এন্ডিং। ক্লিয়ার সবাই একটু দেখা যায়? আচ্ছা, এইভাবে হচ্ছে কেটে দেওয়া, আবার এভাবে কি চলে আসবে। তো এটা আপনি এই ধরনের প্রাইসের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন বা যে কোনো টেক্সটের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। তো মিনিংটা বুঝে অ্যাপ্লাই করেন, আমি তো মিনিংটা বললাম আপনাদের, খেয়াল থাকে মিনিংটা। অ্যাকচুয়ালি প্রফেশনাল ট্রেনিং গুলো আসলে মানে হচ্ছে এটা যে আপনার মিনিং গুলা মানে বুঝে প্রফেশনাল বইগুলো বলে দিবে মানুষজন। কারণ আপনি এই যে ডেল ইনসাইড এগুলো কিন্তু ডাব্লিউসি স্কুলে গেলেই পাবেন, মিনিং গুলো ওইভাবে আপনি এখানে হয়তো বা নাও বুঝতে পারেন। এরপর আছে কি হচ্ছে কি সাব, আর হচ্ছে কি সুপ, মানে এটা হলো সাবস্ক্রিপ্ট, এটা হলো সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট মানে কি উপরে যাবে, আর সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে কি নিচে আসবে। ধরেন হচ্ছে যে আপনার এটা, হ্যাঁ ধরেন যে এ
প্লাস বি, হ্যাঁ, হোল স্কয়ার, এটা কি উপরে থাকে, হ্যাঁ। আবার ধরেন H2O, এটা থাকে নিচে। নরমালি কিন্তু আপনি একটা টেক্সটকে উপরে নিতে পারবেন না, আবার একটা টেক্সটকে আপনি কি নিচেও আনতে পারবেন না। এটা যদি আমরা খুব সহজে যদি ইউজ করি হচ্ছে কি এরকম সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, তাহলে কিন্তু চলে আসবে। তাহলে আমরা একটা অ্যাপ্লাই করে দেখে চলেন। কারণ H1 এর ভিতরে আমি ধরেন ইউজ করলাম হচ্ছে কি, ধরেন ব্র্যাকেট দিয়ে করি A প্লাস বি হোল স্কয়ার। এটা খুব স্বাভাবিক, কোথায় আসবে আমরা নিশ্চয় জানি সবাই, এখানে আসবে। কিন্তু আমি যদি এখানে এটার মধ্যে ইউজ করি টুটার জন্য আলাদা করে ইউজ করে দিই সুপারস্ক্রিপ্ট, ধরেন SUP, আর এখানে শেষে তাহলে কি আসবে বলেন তো, SUP এন্ডিং, নাইস। তাহলে এটা দেখবেন যে উপরে চলে আসতেছে, এই যে চলে গেছে না। এই যে দেখেন, এই যে আমরা জাস্ট কি টুটার আগে পরে কি SUP এটা অন করলাম, SUP কি অফ করলাম, মানে স্টার্টিং করলাম এন্ডিং করলাম, তাহলে এটা উপরে উপরে চলে গেল। আর এখানে দেখেন এই যে H2O, ওকে, H2O, এই যে টুটা যেটা আছে এই টু কে আমি বলে দিচ্ছি কি SUB সাব, তাহলে এটা নিচে চলে আসবে। মানে রেগুলার লাইন থেকে কি নিচে, মানে যে অনেক কিছু তা না, মানে রেগুলার যা যে থাকার কথা ওখান থেকে সে কি নিচে চলে আসবে। ওকে, দেখেন SU নিচে আসছে, সিম্পল না বিষয়টা একবারে। SUB এটা দিলে হচ্ছে রেগুলার যে লাইন সেটা থেকে কি নিচে আসবে, এটারও স্টার্টিং এন্ডিং দুইটাই আছে। আচ্ছা নেক্সট, এরপরে কি আছে, স্মল আছে, বিগ আছে। বিগটা হচ্ছে HTML5 এটারে কি বাদ দিয়ে দিয়েছে, বাট আমি তারপরে দেখা দিচ্ছি স্মল আর বিগ দুইটা ট্যাগ। বিগ এখন আর ইউজ HTML5 এ হয় না। স্মল দিলে কি হবে, আমাদের রেগুলার যে লাইন সেটার তুলনা ছোট হবে, এরকম একটা বিষয়। ধরেন আমি এখানে লিখলাম স্মল স্টার্ট, এখানে স্মল এন্ড। আবার ধরেন যে FI এর এখানে আমি দিলাম হচ্ছে কি বিগ বিগ স্টার্ট, এখানে বলে দিলাম হচ্ছে কি বিগ এন্ডিং, ঠিক আছে। এটা যে অনেক বড় হবে তা না, মানে রেগুলার লাইন তুলনায় কিছুটা বড় হবে, আর রেগুলার লাইন তুলনায় কিছুটা কি ছোট হবে, স্মলে কিছুটা ছোট হবে। আসলে আমরা এটা দেখি চলেন, নিচের এটা যে এই অংশটা একটা খেয়াল করার, নিচে রিলোড, এটা কিছুটা বড় হয়েছে না, দেখেন তো, খেয়াল করেন তো, হ্যাঁ, এটা দেখেন তো কিছুটা কি ছোট হয়েছে না, ক্লিয়ার। এখানে একটা কোশ্চেন আসে কমন, আপনাদেরকে যদি বলে যে সবচেয়ে বড় হেডিং ট্যাগ এটা কোনটা, H1, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। আবার যদি বলে সবচেয়ে বড় এলিমেন্ট, সেটাও কিন্তু H1, বিকজ অফ হচ্ছে যে আপনার বিগ, এটা হচ্ছে যে আপনার HTML5 এর পক্ষ থেকে এটাকে ক্লোজ করে দিয়েছে, এটা আর ইউজ হয় না। যেহেতু ব্রাউজার গুলা সবগুলো এই ট্যাগ মানে 1 থেকে শুরু করে এখন পর্যন্ত সবগুলো সাপোর্ট করে, দ্যাটস ওয়াই ট্যাগটা কি সাপোর্ট করে ফেলছে। এগুলা ছোট বড় করে না, সে পি এ থাকে, হ্যাঁ। আর এগুলা যেগুলা আমরা ইউজ করছি এগুলো সবই কি ফরম্যাটিং ট্যাগ, এগুলো কিন্তু সরাসরি টেক্সট কিন্তু এগুলো ক্যারি করে না, এগুলো কিন্তু এই সমস্ত এলিমেন্ট কিন্তু কি সরাসরি টেক্সট ক্যারি করে না, হ্যাঁ। টেক্সট ক্যারি করবে হচ্ছে পি, টেক্সট ক্যারি করবে হচ্ছে H1 থেকে H6, এগুলো টেক্সট ক্যারি করবে হচ্ছে আপনার S পেন, হ্যাঁ। এই সময় ট্যাগগুলো টেক্সট কন্টেন্ট ক্যারি করবে, আর এগুলো কি করবে, এগুলো ফরম্যাটিং করবে, এগুলো কি করবে ফরম্যাটিং করবে। আদার প্লিজ একটা অ্যাপ্লাই করে ফেলেন তো একটু, প্লিজ কষ্ট করে সবাই একটু বুঝে বুঝে অ্যাপ্লাই করো, ভুল করেন না একটু, হ্যাঁ করেন, হ্যাঁ একটু পারলেও করেন, হ্যাঁ এগুলো করেন পরে ওগুলো করেন, স্ট্রং করেন, ইএম করেন, ইউ করেন, মার্ক করেন, BRI না করলেও চলবে। আগে একটা টেক্সট লিখেন, সেই টেক্সটের আগে পরে অ্যাপ্লাই করে ফেলছেন, গুড। তাহলে সবাই একটু করেন। তারপরে নেক্সট স্লাইডটাতে যাই, এটা হলো নেক্সট স্লাইড, এখানে এতটুকু করেন প্লিজ, এটা লিখে নেই, এতটা করেন সমস্যা। এরপরে দেখেন এখানে এই যে ফরম্যাটিং ট্যাগগুলো আমি সিঙ্গেল সিঙ্গেল ইউজ করলাম, এগুলো চাইলে কিন্তু আপনি একসাথে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই, মানে একটার মধ্যে আরেকটা দিয়ে একসাথে ইউজ করা পসিবল, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা যেটা বলতেছিলাম যে আমরা একসাথে এগুলো কম্বাইন করে ইউজ করতে পারবো আর কি, হ্যাঁ। তাহলে দেখেন এই যে H3 এর মধ্যে চাইলে আমরা ধরেন হচ্ছে যে এই যে EM ইউজ করলাম, এভাবে কম্বাইন করে ইউজ করতে হলে একটা করে ক্লোজ করবেন, না হলে প্যাচ লেগে যাবে, হ্যাঁ। শুরু করলাম, ধরেন কি এখানে এসে শেষ করলাম, হ্যাঁ EM, দেন এটা বাঁকা হয়ে গেল, করতে পারি। এরপর আমরা যদি আরেকটা ট্যাগ অ্যাপ্লাই করি, যেমন এখানে কি আমরা অ্যাপ্লাই করছিলাম, ধরুন ডেল, ইউ, EM, এগুলো সব অ্যাপ্লাই করতে পারবো। ধরুন EM অ্যাপ্লাই করলেন না,
ইএম এর আগে বা পরে যে কোনো জায়গায় আপনি আরেকটা ট্যাগ লিখে দেন, কোনো প্রবলেম না। ধরো আমি পরে লিখতেছি, ইউ লিখলাম, তাহলে এটা শেষ হবে কোথায়? এটা আপনি হিসাব করেন হচ্ছে যে কন্টেন্ট হিসাব করেন, মানে ইএম দেখার দরকার নেই। ধরেন ইএম আছে বলে দেখার দরকার নেই, আপনি হিসাব করেন হচ্ছে কি কন্টেন্ট। কন্টেন্টের আগে আপনি কি লিখলেন? ইউ। কন্টেন্টের পরে কি লিখবেন? ইউ। এই যে নাইস, এই যে বুঝতেছেন। এবার আমি ধরেন হলো এখানে ধরেন আসেন যে মার্ক আনলাইন হয়ে গেল, এবার আমি ধরেন মার্ক লিখবো। ধরেন এটা এগুলো চিন্তাই করার দরকার নেই কি আছে এগুলো, আপনি কাকে ধরবেন? কন্টেন্ট। এখানে আসেন, এখানে লিখে হচ্ছে কি মার্ক, এরপর হচ্ছে কি মার্ক। কি বলে লিখবেন বুঝতে পারছেন? এটা ডিফল্ট হচ্ছে যে ইয়েলো হবে, তবে আমরা চাইলে সিএসএস দিয়ে কালারগুলো চেঞ্জ করতে পারবো। ওকে, তাহলে এখান থেকে বোঝা গেল যে কিভাবে একাধিক ট্যাগ ইউজ করবেন কোন একটা কন্টেন্টের মধ্যে। যে আপনার ট্যাগ কয়টা আছে এটা গণার দরকার নাই, আগে পরেও হিসাব করার দরকার নাই। আপনি হিসাব করুন কাকে? কন্টেন্টকে। কন্টেন্টের আগে পরে আপনি শুধু স্টার্টিং আর ক্লোজিং করবেন, দেখবেন যে একই সাথে এভাবে ধীরে ধীরে আপনার এগুলো বেড়ে যাচ্ছে। কথা ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে দেখেন দুইটা এলিমেন্ট আছে, এগুলোকে বলা হচ্ছে ট্যাগ আছে, এগুলোকে বলা হচ্ছে কি এইচআর আর বিআর। হ্যাঁ, এই ট্যাগগুলোর একটা বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে যে এই ট্যাগগুলোর কোনো ক্লোজিং নাই। এইচআর বিআর এর কোনো কি নাই? ক্লোজিং নাই। এগুলা সিঙ্গেল ট্যাগ, বা এগুলোকে বলতে পারেন কি সিঙ্গেল এলিমেন্ট। আবার সিঙ্গেল ট্যাগের দুইটা টার্মস আছে। সিঙ্গেল ট্যাগের কয়টা টার্মস আছে? দুইটা। এটারও যারা আবিষ্কার করছে ওরাই বলছে কোনো ক্লোজিং নাই, তা দিব কেন? এরকম একটা বিষয় আর কি। এবার ওর কথাটা ভালো, একটা জিনিস আপনি দেখেন, সবাই একটু দেখেন, আমরা একটা ট্যাগের স্টার্টিং আর ক্লোজিং কখন করতেছি? তখন তার মধ্যে কি আছে কন্টেন্ট আসছে তখন করতেছি। কন্টেন্ট না আসলে কিন্তু অ্যাকচুয়ালি ক্লোজিং করার তেমন একটা কোনো কি ফায়দা নাই। বুঝতে পারছেন? আর এই চারের কাজ কি, বিয়ারের কাজকে আমরা একটু দেখে চলেন। বিয়ার, ধরো হচ্ছে যে এই যে একটা পি এর মাঝখানে এখানে এসে, ধরেন আমি এখানে বললাম হচ্ছে কি বিয়ার। বিয়ার মানে হচ্ছে কি ব্রেক, বিয়ার মানে হচ্ছে কি ব্রেক। এখানে আমরা একটা এই টেক্সটে দেখেন, এটা এই লাইনের মধ্যে কোনো ব্রেক আছে? কোনো এন্টার আছে? কোনো লাইন ব্রেক নাই। এবার আমি যদি রিফ্রেশ করি তাহলে একটা লাইন ব্রেক চলে আসছে। হ্যাঁ, এবার একটা দেখেন তো আপনি, এই যে বিয়ার, হ্যাঁ লিখলাম, এই বিয়ার মাঝে কি কোনো কন্টেন্ট আমরা দিছি? কন্টেন্ট লেখার কোনো সুযোগ আছে? নাই তো, দ্যাটস তো এটার কোনো কি অ্যাকচুয়ালি ক্লোজিং এর কোনো সুবিধা নাই। আপনি যতগুলো এরকম বিয়ার করে আপনি দিবেন, ততগুলো একটা করে কি ব্রেক আপনার পড়বে। এরপরে দেখানো হচ্ছে যে এই যে ধরেন একটা পি একটা পি, দুইটাই পি, আমি মাঝখানে এখানে লিখে দিলাম কি এইচআর। এইচআর মানে হচ্ছে হরিজন্টাল রুলার আর কি। হ্যাঁ, একটা লাইন পড়বে, একটা লাইন। এবার একটা আপনি দেখেন তো, এই যে লাইনের ভিতরে কোন কন্টেন্ট লেখার কোনো সুযোগ আছে? নাই, তাই না? দ্যাটস ওয়াই এগুলোর মধ্যে আসলে কোনো ক্লোজিং করারও কোনো সুযোগ নাই, উপায় নাই। যতগুলো আপনি এটা দিবেন ততগুলো একটা করে কি এরকম দাগ পড়তে থাকবে। আর আবার আপনি চাইলে এই দুইটাই চার মাঝে কিছু লিখতে পারেন, তাহলে দেখবেন যে উপরে একটা কি লাইন, নিচে একটা লাইন, মাঝখানে কিছু একটা কি এসে লিখে আপনাকে দেখাবে। ধরো আমি এখানে দিলাম ওকে, কথা ক্লিয়ার? আচ্ছা, এরকম ঘটনা করতে পারে। আবার এখানে একটা পয়েন্ট আছে শুনেন, বললাম কি এরকম সিঙ্গেল ট্যাগের সিঙ্গেল এলিমেন্টের যে না তাইলে হবে না। এখানে আপনারটা কিন্তু ভালো কোশ্চেন শুনেন, যে এখানে সরাসরি আমি হ্যালো বাড়ি কথাটা লিখতে পারবো কিনা? উত্তর হচ্ছে যে না, আসবে, কিন্তু HTML হচ্ছে যে একটা ভালো একটা ল্যাঙ্গুয়েজ, সে আপনার সাথে ঝামেলা করে না, কিন্তু সে চায় আপনি তার মনের কথা বুঝেন। যে সে যেগুলো মনে মনে বলে রাখছে, যে অ্যাসেন্ডার, সে অ্যাসেন্ডার যদি আমরা ফলো করি, এটা হ্যাঁ কন্টেন্টের জন্য অলওয়েজ ট্যাগ লাগবে। এবার সে কি ট্যাগ ডিমান্ড করে সেটাকে আমাদেরকে বুঝতে হবে। যে টেক্সট, সে নিশ্চয়ই কি টেক্সট ট্যাবের কন্টেন্ট গুলা, এলিমেন্ট গুলা বা ট্যাগ গুলা চায়। ইমেজ হলে সে এক ধরনের চাইবে, ভিডিও হলে এক ধরনের চাইবে, অডিও হলে কি আর ধরনের ট্যাগ সে আশা করবে। ক্লিয়ার? আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে এইচআর বিআর এগুলো সিঙ্গেল ট্যাগ, সিঙ্গেল এলিমেন্ট। এই সিঙ্গেল এলিমেন্ট গুলোর একটা ডিমান্ড আছে, অথবা সরি দুইটা ট্রাম আছে। একটা ট্রাম হচ্ছে কি এমটি এলিমেন্ট বলে, আর আরেকটা ট্রাম হচ্ছে কি সিঙ্গেল এলিমেন্ট বলে। বললাম এই ধরনের সিঙ্গেল ট্যাগের দুইটা ট্রাম আছে, একটা হচ্ছে কি এমটি এলিমেন্ট বলে, আর একটা হচ্ছে কি সিঙ্গেল এলিমেন্ট বলে। এমটি এলিমেন্ট কোনগুলো দেখেন, যে সমস্ত সিঙ্গেল ট্যাগের মধ্যে কোনো টেক্সট লেখা যায় না, কোনো কন্টেন্ট দেওয়া যায় না, এগুলো হচ্ছে কি সিঙ্গেল এলিমেন্ট বা এমটি এলিমেন্ট, বা কি সরি এগুলো হচ্ছে এমটি এলিমেন্ট, এগুলো হচ্ছে কি এমটি এলিমেন্ট। আবার কিছু এলিমেন্ট আছে সেগুলো সিঙ্গেল ট্যাগ, কিন্তু তাদের মধ্যে আবার এলিমেন্ট দেওয়া যায়, কন্টেন্ট দেওয়া আছে, সেগুলোকে বলা হয় কি সিঙ্গেল এলিমেন্ট।
যেমন ধরেন হচ্ছে ইমেজ, হ্যাঁ আমরা এটা নেক্সট ক্লাসে শিখবো। ধরেন হচ্ছে কি এই ইমেজ একটা সিঙ্গেল ট্যাগ, এই ট্যাগের কোনো ক্লোজিং নেই কিন্তু এটার মধ্যে কন্টেন্ট দেওয়া আছে, তখন এটাকে বলা হয় কি সিঙ্গেল এলিমেন্ট। ক্লিয়ার? তাহলে সিঙ্গেল ট্যাগ দুই ধরনের, একটা হয় কি এমটি এলিমেন্ট আর একটা হয় সিঙ্গেল এলিমেন্ট। এমটি এলিমেন্ট মানে ওই ট্যাগের মধ্যে কোনো কন্টেন্ট দেওয়া যায় না, আর সিঙ্গেল এলিমেন্ট মানে ওইটা ক্লোজিং নেয় কিন্তু তার ভিতরে আবার কি দেওয়া যায়, কন্টেন্ট দেওয়া যায়। ক্লিয়ার সবাই? একটু মাথায় রাখেন বিষয়গুলো। তাহলে আশা করি আপনাদের এই যে ফরম্যাটিং ট্যাগ নিয়ে এই HTML কিভাবে আমরা লিখি, দ্বারা আমরা কি কি শিখলাম আমরা একটু দেখি, চলো বোঝার চেষ্টা করে আসেন। যে HTML কি তা সেটা নিয়ে আমরা একটু আলাপ করলাম, ট্যাগ কি, মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি, এগুলো নিয়ে আলাপ করলাম। ট্যাগ কিভাবে কি শুরু হয় শেষ এগুলো বিষয়ে বুঝলাম। ট্যাগ কতগুলো আছে এগুলো নিয়ে একটা আইডিয়া পাওয়ার চেষ্টা করলাম। HTML কতগুলো ভার্সন কে তৈরি করছে, সে কে, এগুলো নিয়ে আলাপ করার চেষ্টা করলাম। এলিমেন্ট কি, নেস্টেড এলিমেন্ট কি, এগুলো কি বোঝার চেষ্টা করলাম। হ্যাঁ, তার HTML5 যে স্ট্রাকচার, এটা কিভাবে লিখতে হয় এটা বুঝলাম। এই স্ট্রাকচারটা আমরা আজকে যেভাবে শিখলাম যে প্রথমে ডিক্লারেশন দিতে হয়, তারপরে প্রতিটা ট্যাগ লিখে শেষ করে ফেলতে হয়, মানে কি শুরু শেষ করে ফেলতে হয়। তার মাঝে যদি নতুন কোনো এলিমেন্ট আসে সেটাকে বলা কি চিলড্রেন এলিমেন্ট, চাইল্ড এলিমেন্ট বা নেস্টেড এলিমেন্ট। সেটা লিখতে হয় কিভাবে, প্যারেন্ট থেকে একটা ট্যাব ডান দিকে সরে যেয়ে। এই যে কিছু ব্যাপার এগুলো আপনারা প্লিজ মাথায় রাখবেন। এরপরে শিখলাম কি ডিক্লারেশন অন্যগুলোর মধ্যে কি কি ছিল, কিভাবে সেভ করতে হয়, কিভাবে সেটার ভ্যালিডেশন করতে হয়, তার ভ্যালিডেশন যারা করে তারা কারা। হ্যাঁ, এবং আরো কিছু আমরা কি ট্যাগ শিখলাম, ট্যাগের হচ্ছে ইউজটা আমরা কি দেখলাম। সবাই একটু ক্লিয়ার? আমরা আজকের জন্য লাস্ট ট্যাগ, এটাকে বলা হয় ফ্রি ফরম্যাটিং ট্যাগ। ফ্রি ফরম্যাটিং ট্যাগ, এই ফ্রি ফরম্যাটিং ট্যাগের মানে হচ্ছে আগে থেকে টেক্সটটা ফরম্যাট করা, আগে থেকে টেক্সটটা কি ফরম্যাট করা থাকবে। হ্যাঁ, তো এটা তেমন কোনো বিশেষ একটা সুবিধা নাই, তবে ওটা রাখছে যেহেতু আমরা দেখবো। তবে এটাতে যাওয়ার আগে এখানে একটা জিনিস আমি দেখাই, একটু দেখেন। এই যে লাইনগুলা ওয়ান বাই ওয়ান নিচে নিচে আসছে না, এর কারণটা কি কেউ বলতে পারবেন? যে লাইনগুলো যে ওয়ান বাই ওয়ান নিচে আসছে, আমি কি এখানে এন্টার দিছি? এটা কিন্তু দিনে অটোমেটিক্যালি নিচে চলে আসছে, এটা কারণটা কি কেউ বলতে পারবেন? স্যার এগুলো তো HTML এর ডিফল্ট, একটা বেশি স্পেস নেয় না। আচ্ছা, এটা হচ্ছে যে ওই যে ভাইয়া যেটা বললো এটা আমরা কম শুনছি, এটা উনি বলছে যে এটা র্যাপিং করা আছে, ওয়াট র্যাপ করা আছে। হ্যাঁ, আমরা দেখবো যে হচ্ছে যে আমাদের যে উইন্ডোটা এটা, হ্যাঁ এখানে দেখেন আবার আছে, এখানে কি আছে, ACI আছে। হ্যাঁ, এই কথাগুলো যখন ব্রাউজার ছোট তখন কিন্তু এখানে নাই, এটা চলে আসছে কোথায় দেখেন এখানে। ACI চলে আসছে কোথায়, এটা খুঁজে পাবো তো মুশকিল হয়ে যাবে। ACI এই যে চলে আসছে এখানে, নিচে চলে আসছে এগুলো। হ্যাঁ, এরকম এটা দেখেন, এই যে আপনার এখানে গেছে, যখন হচ্ছে লিখে যখন বড় ছোট হচ্ছে তখন এটা কি আপনার লাইনগুলা ওয়ার্ডগুলা পাশাপাশি আসতেছে, এদিকে গেলে ওয়ার্ডগুলো নিচে নিয়ে চলে আসছে, এটাকে বলা হয় ওয়ার্ড ট্র্যাপিং। কি বলা হয়? ওয়ার্ড ট্র্যাপিং। অর্থাৎ এটার পাশে আরেকটা ওয়ার্ড বসার মতো স্পেস না দেখে এটা নিচে চলে আসবে, এটার পাশে আরেকটা স্পেস বসার মতো স্পেস না দেখে এটা কি নিচে চলে আসবে। এই যে একটা সিস্টেম, এটাকে বলা হয় কি ওয়ার্ড ট্র্যাপিং। এটার জন্য আমাদের কিছু করতে হয় না, অটোমেটিক্যালি ব্রাউজার এডিটর গুলো ধরে নেয়। তবে যদি হচ্ছে যে আপনার এরকম থাকে, অনেক সময় দেখবেন যে এরকম আসছে, এখানে এন্টার দেওয়ার কোনো দরকার নেই, আর দেখেন একটা লাইনে সব চলে আসছে, এখানে ওয়াটার র্যাপিং করা নাই, তখন আপনি যেটা করবেন যে কোনো এডিটরে এটা আছে অপশনটা, আপনি ভিউতে যে এই যে ওয়াটারটা অন করে দিবেন, এটা খুঁজতে হবে কোথাও না কোথাও এটা থাকবে, ওয়াটারটা কি অন করে দিবেন, তখন এটা লাইন বাই লাইন কি চলে আসবে। ধরেন এটা ঊর্ধ্বমুখী, এখানে বসার জায়গা নেই, এখানে চলে আসছে। মোটরসাইকেল বসার জায়গা নেই, এখানে কি চলে আসছে। কথা ক্লিয়ার? কিন্তু একটা ট্যাগ আছে, তার নাম হচ্ছে কি ফ্রি ট্যাগ, সে কারো কথা শুনে না। দেখেন আমি লিখতেছি প্রি শুরু, প্রি শেষ, সে কারো কথা শুনে না। দেখেন আমি এখানে প্রিটা সরাসরি লিখলাম, লাইন বাই লাইনে আছে, বিকজ অফ ওয়ার্ড টাইপিং অন করা আছে। সে কি এরকম করে আসে দেখেন, সে পুরোটা একটা লাইনে আসতেছে, সে বলতেছে যে ওয়ার্ড টাইপিংটা তো বাই ডিফল্ট জিনিস, সে বাই ডিফল্ট জিনিস কি মানে না। তারা আপনি এখানে যেভাবে রাখবেন সেইভাবে আসবে। ধরেন এটা ওয়ার্ড টাইপিং তুলে দিই, এখন এটা এইভাবে আছে না, এবার এটাকে বলা এটা হচ্ছে প্রি ফরম্যাট। দেন আমি যদি এখানে এসে যদি একটা এন্টার দিই, তাহলে এখানে একটা ফরম্যাট হলো না, এখানে একটা, সেইটারে ওখানে নিয়ে কি জাস্ট আমাদেরকে দেখায়। ধরেন খেয়াল একটা এন্টার দিলাম, সেন্টারের এখানে একটা এন্টার দিলাম, এখানে একটা এন্টার দিলাম, এখানে একটা এন্টার দিলাম, এই কি একটা ফরম্যাট হয়েছে না। এই ফরম্যাটটা এখানে সে আমাদেরকে জাস্ট কি দেখা দিচ্ছে। দেখেন কথা বলছে, মানে এখানে যা রাখবেন সে তাই, এর বাইরে কিন্তু সে কি চিনে না। দেখেন দেখেন আমি এটারে একবারে এইখানে নিয়ে আসতেছি, একবারে এখানে, হ্যাঁ যদি আমি রুলসের বাইরে তাও নিয়ে আসতেছি।
এবার দেখেন এটা এখানে চলে আসছে। এটা অনেক সময় ওই যে কবিতা লেখা না লিখতে, যদি কেউ কবিতা লেখে সেটা অ্যাপ্লাই করতে পারে, যেখানে যাবে এখানে একটা একটা করে এন্টার 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 দিয়ে দিবে। এবার আপনারা বলতে পারেন যে ভাই আমি এটা না করে আমাদের বিয়ের ইউজ করতে পারি। হ্যাঁ পারেন, বিয়ের ইউজ করলেও ব্রেক পড়বে, আর প্রি ইউজ করলেও কি ব্রেক পড়বে। তবে দুইটার ফন্ট গুলো খেয়াল করেন, দুইটা দেখতে কিন্তু দুই রূপ। এটা দেখেন, তো আমার কাছে এটা সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে ক্লিয়ার। কতটুকু এতটুকু আর প্রিয় যেটা বুঝলাম যে আপনি এখানে যেভাবে অ্যান্টার দিয়ে রাখবেন আউটপুট ওইভাবে শো করবে, আর পি বা অন্যগুলা একটু ভদ্রভাবে শো করে আর কি। হ্যাঁ, এই হলো যে অবস্থা। আজকে আর বেশি কিছু না, এতটুকুই। কালকে ক্লাসে দেখেন আমরা কি শিখবো। কালকে ক্লাসে আমরা কিছু আরো কোটেশন ট্যাগ শিখবো, তো এগুলো ফরম্যাটিং ট্যাগের মধ্যে আমাদের হেল্প করবে। এরপর আমরা চলে যাব হচ্ছে যে আপনার এগুলো ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, অ্যাট্রিবিউটও চলে যাবে। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট হচ্ছে যে আমরা HTML এর সাথে যদি আরো কিছু অ্যাড করতে চাই, তো এগুলা অ্যাট্রিবিউট দিয়ে করা হয়। যেমন ধরেন আপনি কালার অ্যাড করবেন, কিভাবে অ্যাড করবেন এগুলা অ্যাট্রিবিউট অ্যাড করে। কমেন্ট কিভাবে করে আমরা শিখবো এগুলা। লিঙ্ক কিভাবে করে এটা শিখবো। লিঙ্ক করা শিখলে আমরা ওই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ক্লিক করলে অন্য জায়গায় চলে যায়, ইমেজ অ্যাড করা, অডিও অ্যাড করা, ভিডিও অ্যাড করা, এগুলো আমরা শিখে যাব। হ্যাঁ, তারপর ইমেজ কিভাবে অ্যাড করতে হয়, টেবিল কিভাবে বানাতে হয়, এগুলো আমরা কালকে ধরবো। টেবিলটা হয়তো কালকে ধরবো না, আমরা হয়তো অডিও ভিডিও ট্যাগগুলো আমরা কি কালকে ক্লোজ করে ফেলবো, যেহেতু আমাদের কি ওই যে লিঙ্ক আমরা শিখবো, সো এগুলো আমরা শিখে বলবো। এগুলো শিখলে দেখা যাবে যে আমাদের HTML এর মোটামুটি শুধু HTML যেটা আছে এটা অনেকটা কি কভার হয়ে যাবে। এরপর আমাদের শুধু টেবিল থাকবে, ফর্ম থাকবে। মানে আমাদের এই উইকটার মধ্যে আশা করতেছি ইনশাল্লাহ শুধু HTML বলতে আমরা যা বুঝি এটা পুরোপুরি কভার হয়ে যাবে। শুধু HTML মিন্স মানে যেটা CSS ছাড়া করা পসিবল, এটা আমাদের এই উইকের মধ্যে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আপনারা একটু প্লিজ যারা আসতেছেন রেগুলার একটু আসেন। আর আপনাদের যেটা বললাম, আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা এদের যদি কি আমাদের এই কোর্স করতে ইন্টারেস্টেড থাকে, সে যদি রেগুলার হয় তাকে নিয়ে আসেন। আর যারা ভিডিও শুনতেছেন ক্লাসে আসছে না, তারা একটু প্লিজ ক্লাসে আসেন। ক্লাসে না আসলে কিন্তু অ্যাকচুয়ালি টপিকগুলো মিস হবে। আর একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে বাসায় একটু প্র্যাকটিস করেন। কারণ আজকের যে কাজগুলো করলাম এগুলো খুব ইজি, আপনার কাছে মনে হয় যেগুলো না করলেও পারেন, আসলে আপনি না করলেও পারবেন। তাও একটু বাসায় প্র্যাকটিস করেন, একটু রেগুলারিটি, একটু মানে কোডিংটা করতে থাকলেন আর কি। হ্যাঁ, অভ্যাসটা হোক, পিসির সামনে বসার অভ্যাস হোক, লং টাইম কোডিং করার অভ্যাস হোক, ধীরে ধীরে আগ্রহটা বাড়ুক। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।